ভেক্টর ক্যালকুলাসের একটা খুব সিম্পল এক্সাম্পল দিচ্ছি, তারপরে আমি গোড়ার কথায় যাব। সেটা হচ্ছে আমরা অনেকেই একটা জিনিস নিয়ে পরিচিত একটা ব্যাপারে, সেটা হচ্ছে ভেলোসিটি প্রোফাইল। ভেলোসিটি প্রোফাইল ব্যাপারটা কি? সেটা হচ্ছে যে ধরা যাক কোনো একটা প্লেটের ওপর দিয়ে এয়ার ফ্লো হচ্ছে। তো প্লেটের ওপর দিয়ে যদি এয়ার ফ্লো হয়, আমরা জানি সেটা হচ্ছে প্লেটের অ্যাডজাসেন্ট যে মলিকুলগুলো, সেই মলিকুলগুলো ওখানে অ্যাটাচড হয়ে থাকে এবং এখানে নো স্লিপ কন্ডিশন হয়। নো স্লিপ কন্ডিশন মানে কিছুই না, ভেলোসিটি জিরো। প্লেটের কাছে ভেলোসিটি হয়ে যায় জিরো এবং আস্তে আস্তে সেই ভেলোসিটিটা বাড়তে থাকে। বাউন্ডারি লেয়ার কী করে ফর্ম হয় সেটা জায়গা এটা নয়, আমি জাস্ট এটুকু বলতে চাইছি যে এরকম একটা ভেলোসিটি প্রোফাইল আমরা টিপিক্যালি পাই। ওকে, অর্থাৎ এই পয়েন্টে ভেলোসিটি জিরো, এই পয়েন্টে কিছু একটা ভেলোসিটি, এই পয়েন্টে কিছু একটা ভেলোসিটি, এরকম অ্যান্ড সো অন। এটা আমরা দেখেছি, এটার সম্বন্ধে আমরা পরিচিত। এটা হচ্ছে ভেলোসিটি প্রোফাইল। এবার এটার সাথে ক্যালকুলাসের রিলেশন কি? রিলেশনটা খুব সিম্পল, সেটা হচ্ছে যে এই যে ইউ যেটা ভেলোসিটি, সেই ইউ ভেলোসিটিটা অ্যাকচুয়ালি ওয়াই এর উপর ডিপেন্ডেন্ট। ঠিক আছে, কীভাবে ডিপেন্ডেন্ট সেটা তো বিভিন্ন রকম ইকুয়েশনের ব্যাপার, সেটা এখানকার ডিসকাশনের জায়গা নয়। কিন্তু এটা আমাদের বুঝতে হবে যে এই যে যত তুমি ওয়াই ইনক্রিজ করতে থাকবে তত তোমার ভেলোসিটি বাড়তে থাকবে, ইউ যেটা সেটা বাড়তে থাকবে। বেশ, এবার আমরা এখানে কীরকমভাবে পুরো ব্যাপারটাকে অ্যাপ্লাই করতে পারি? আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে যে এই যে প্রত্যেকটা যে ভেলোসিটি আমরা এখানে দেখতে পাচ্ছি, দেখো ভেলোসিটি মানে বেসিক্যালি একটা ভেক্টর। অর্থাৎ আমরা এখানে খুব ছোটো ছোটো, ধরো যাক এইখান থেকে এতটা হচ্ছে টোটাল, সাপোজ 1 মিটার, সাপোজ 1 মিটার, এতটা হয় না, বাউন্ডারি লেয়ার থিকনেস খুবই ছোটো হয়, মিলিমিটার রেঞ্জে বা তার থেকেও ছোটো হয়। ধরে নিচ্ছি যে এখান থেকে এতটা হচ্ছে 1 মিটার, বা এখান থেকে এতটা সাপোজ 10 মিলিমিটার। তো এই যে 10 মিলিমিটার, এই 10 মিলিমিটারটাকে আমরা ধরা যাক 100খানা ভাগে ভাগ করেছি বা 10টা ভাগেই ভাগ করেছি। সাপোজ এখান থেকে এতটা হচ্ছে 10 মিলিমিটার, তার প্রত্যেকটা ভাগ হচ্ছে এক একটা 1 মিলিমিটার করে। অর্থাৎ এখানকার যে ভেলোসিটি তার সাথে আমি এইটার যে লেন্থটা সেটা মাল্টিপ্লাই করলাম। ঠিক আছে, তারপরে আমি এখানকার এই যে ভেলোসিটিটা, এই ভেলোসিটিটার নাম দিলাম সাপোজ u1। তাহলে u1 ইন্টু এখানে একটা যে ছোট এলিমেন্ট 1 মিলিমিটার, সেটা মাল্টিপ্লাই করলাম, এটা ইন্টু 1। ওকে, প্লাস তারপরে এর ঠিক ওপরের যে ছোট এলিমেন্টটা, ঠিক আছে, আমি 2Dতেই বলছি আপাতত, সেটার ভেলোসিটি ধরা যাক হচ্ছে u2, তার সাথে আমি 1 মাল্টিপ্লাই করলাম ইন মিলিমিটার। এরকম করতে করতে একদম টপে যেটা এই যে ভেলোসিটিটা, এই ভেলোসিটিটা হচ্ছে u10 সাপোজ, এটা হচ্ছে u1, এটা হচ্ছে u2, 3 4 5 6 7 8 9 10। ওকে, এক্স্যাক্টলি 10টাই আছে। তাহলে ফাইনালি যেটা সেটা হচ্ছে u1 ইন্টু 10। এবার একটা জিনিস খেয়াল করো যে যদি আমি এখানে পুরোটা সামেশন করে দিই, ঠিক আছে, সামেশন আমি দুভাবে করতে পারি। ডিসক্রিট ডেটা হলে এইভাবে সামেশন করা হয়, কন্টিনিউয়াস ফাংশন হলে এইভাবে সামেশন করা হয়। এবার তুমি যেভাবে খুশি। আউট হয়ে গেছে, দেখা যাচ্ছে কোনটা? স্যার হেজি হচ্ছে একটু। তো এইটাকে আমরা চাইলে ডিসক্রিট এই জায়গাটা একটু ভালো করে বোঝার চেষ্টা করি। ইঞ্জিনিয়ারিংয়ে আমরা যেভাবে পুরো ব্যাপারটাকে অ্যাপ্লাই করি সেটা হচ্ছে যে যদি আমরা প্রত্যেকটা 1 মিলিমিটারের করসপন্ডিং ভেলোসিটি জানি, একদম প্লেটের যেটা অ্যাডজাসেন্ট সেটার ভ্যালু 0, এটা আমি এখনই বলে দিচ্ছি। তারপরের যে প্রত্যেকটা ভেলোসিটি, সেই প্রত্যেকটা ভেলোসিটি আমরা যদি জেনে যাই, u2 u3 অ্যান্ড সো অন, তাহলে সেই ভেলোসিটিগুলোকে আমরা 1 দিয়ে মাল্টিপ্লাই করতে পারি। 1 কেন? কারণ আমি প্রত্যেকটা ছোটো ছোটো যে এলিমেন্টগুলো, সেই এলিমেন্টগুলোকে 1 মিলিমিটার করে ধরে নিয়েছি। তো এই যে পুরো সামেশনটা আমরা করলাম, এটা হচ্ছে অ্যাকচুয়ালি ডিসক্রিট সামেশন। ঠিক আছে, এটা হচ্ছে বেসিক্যালি ui, ঠিক আছে, সেটা হচ্ছে i = 1 থেকে 10 পর্যন্ত গেল, তার সাথে একটা কিছু এলিমেন্টের ভ্যালু, সেই এলিমেন্টের ভ্যালু যা খুশি হতে পারে। আমাদের এখানে 1 y ইনটু x, যেটা আমরা ex ধরে ডিসক্রিটের জন্য করি আর কি, মানে xpx x সামেশন অফ xpx যেটা। এবার এটার ইন্টিগ্রাল ফর্মও হতে পারে যদি আমার কাছে কখনো ইন্টিগ্রালে মানে যে ইকুয়েশনটা যদি থাকে, কখনো যদি থাকে, সেটা পরে আসছে। আপাতত আমরা কি করলাম একটু ভালো করে খেয়াল করো। আমরা কি করলাম, আমরা এখানে ভেলোসিটি ইন্টু একটা লেন্থ মাল্টিপ্লাই করেছি। ভেলোসিটি ইন্টু লেন্থ, এসেন্সিয়ালি তাই করেছি। ভেলোসিটি ইন্টু লেন্থ, ভেলোসিটি ইন্টু লেন্থ হলে কত হয়? ভেলোসিটি ইন্টু লেন্থ হলে তো আর ভেলোসিটি নয়। ফলে এই ইন্টিগ্রেশনটা করে আমার লাভটা কী হলো? আমার একটা জিনিস লাভ হলো, সেটা যে আমি এখান থেকে
অ্যাভারেজ ভেলোসিটি বার করতে পারবো। এবার যদি আমরা এখানে, তার মানে এই যে জিনিসটা আমরা করলাম, এখানে আমি কী পেলাম বলো তো? আমি এই টোটাল এরিয়াটা পেয়ে গেলাম। অর্থাৎ এখানেও কিন্তু আমি বেসিক্যালি একটা ইন্টিগ্রেশনই করলাম। ইন্টিগ্রেশন মানে অ্যাকুমুলেশন। অ্যাকুমুলেশন অফ হোয়াট? অ্যাকুমুলেশন অফ ভেলোসিটি। ভেলোসিটি কী বস্তু? ভেলোসিটি একটি ভেক্টর। তাহলে এইখানে আমাদের এই যে ভেক্টর ক্যালকুলাস, তার একটা খুব সিম্পল কিন্তু প্রচণ্ড ইম্পর্ট্যান্ট একটা অ্যাপ্লিকেশন আমি দেখিয়ে রাখলাম। ওকে, তার মানে আমি এখানে যে এরিয়াটা পেলাম, সেই এরিয়াটা হচ্ছে বেসিক্যালি একটা ভেলোসিটি ইন্টু এরিয়া। ভেলোসিটি ইন্টু এরিয়া, ভেলোসিটি ইন্টু এরিয়া নয়, বেসিক্যালি ভেলোসিটি ইন্টু লেন্থ। ঠিক আছে, ভেলোসিটি ইন্টু লেন্থ। এবার তাকে, এই যে ভেলোসিটি ইন্টু লেন্থ, তাকে যদি আমি এই লেন্থটা দিয়ে ডিভাইড করে দিই, আমি এতক্ষণ যেটা পেলাম সেটা হচ্ছে এই এরিয়াটা পেলাম। তো এই এরিয়াকে যদি আমি এই লাইনটা দিয়ে ডিভাইড করে দিই, লাইনটা কত? লাইনটা হচ্ছে 10। 10 মানে কোথা থেকে এলো বলো তো? এই যে 1 + 1 + 1 এরকম করতে করতে 10 এসছে। এভাবে লেখো বেটার। 10টা 1 যোগ করে অ্যাকচুয়ালি আমি এখানে 10 পেয়েছি। আমি যদি এটাকে ডিভাইড করি, আমি কী পাবো? আমি যেটা পাবো সেটা হচ্ছে অ্যাভারেজ ভেলোসিটি। সো দিস উইল গিভ ইউ দ্য অ্যাভারেজ ভেলোসিটি, ইউ অ্যাভারেজ। এটা যে কোনো ইঞ্জিনিয়ারিং অ্যাপ্লিকেশনে ভীষণ গুরুত্বপূর্ণ একটা জায়গা। যারা সিভিল ইঞ্জিনিয়ারিং, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের ক্ষেত্রে তো অবশ্যই, আমার ধারণা এক্সি পেপারে যারা পলিমার দিয়ে পড়ছো তারাও, তাদের ক্ষেত্রেও কিন্তু এটা একটা ইম্পর্টেন্ট জায়গা হতে পারে। তোমাদের এক্স্যাক্টলি ভেলোসিটি ফিল্ড কোথায় লাগে আমি খেয়াল করতে পারছি না, কিন্তু এরকম অ্যাপ্লিকেশন তোমরাও পাবে। তা অ্যাভারেজ পেলাম। এবার আমি এটাকে একটুখানি ফর্মুলেট করি। কীরকম করে ফর্মুলেট করব? দেখো, আমি 2D ধরেই যদি ভাবি, তাহলে আমি যদি এরকম করে বলি যে প্রত্যেকটা আমার কাছে এলিমেন্ট ছিল, সেই প্রত্যেকটা এলিমেন্টের আমি নাম দিলাম হচ্ছে LI। 1 1 1 না করে আমি LI বললাম। ঠিক আছে, তাহলে এই যে ইউ অ্যাভারেজ, এই যে কোয়ান্টিটিটা আমরা পাচ্ছি, সেটা হয়ে যাবে সামেশন। আমরা যেভাবে সিজিপিএ ক্যালকুলেট করি ঠিক সেরকমই ক্যালকুলেশন এখানে, আলাদা কিছু নেই। তো I = 1 থেকে 10 UI ইন্টু LI। LI মানে কিছুই না, 1 নম্বর এলিমেন্টের লেন্থ, L1 মানে 1 নম্বর এলিমেন্টের লেন্থ, L2 মানে 2 নম্বর এলিমেন্টের লেন্থ, অ্যান্ড সো অন। অর্থাৎ তোমার কাছে এই ফ্লেক্সিবিলিটি আছে যে তুমি ফার্স্ট এলিমেন্টটা 1 মিলিমিটার নিলে, তার পরের এলিমেন্টটা তুমি চাইলে 1.5 বা 2 মিলিমিটার নিতে পারো যদি তুমি চাও। ফাইনালি তোমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে তোমাকে LIটাকে সামেশন করতে হবে, যেটা আমরা এখানে করলাম। সো এটা হচ্ছে বেসিক্যালি আমার ইউ অ্যাভারেজের একটা স্ট্যান্ডার্ড ফর্মুলা। এবার কেউ বলতে পারে যে এইটাই কি ইউ অ্যাভারেজের ফর্মুলা? আমরা তো অন্য কিছু দেখেছিলাম। তোমরা যেটা দেখেছিলে সেটা আর কিছুই না, সেটা হচ্ছে যে, এবার একটু খেয়াল করো, ফ্লোটা হচ্ছে এই ডিরেকশনে। ঠিক আছে, এটাকে বলা হয় আপস্ট্রিম, এটাকে বলে ডাউনস্ট্রিম। এদিক থেকে ফ্লো হচ্ছে, সেটা এয়ার ফ্লো হতে পারে, সেটা ওয়াটার ফ্লো হতে পারে, হোয়াটএভার ফ্লো হচ্ছে। তো এটা যদি ফ্লো হয়, ঠিক আছে, এতে এরকম 2D প্লেনে ফ্লো করে করে যাবে না, বেসিক্যালি এটা একটা 3D ফ্লো হচ্ছে। তার আমি একটা জায়গা থেকে কেটে দিয়েছি, যেটা তোমরা দেখতে পাচ্ছ। এবার অবভিয়াসলি তার মানে আমি যে ডিরেকশানে দেখাচ্ছি, এই ডিরেকশানে এটা যে একটা চ্যানেল হয় বা এটা যে একটা প্লেট হয়, তার বোর্ডের সাথে পারপেন্ডিকুলার একটা থিকনেস থাকবে, তাই তো? অর্থাৎ এখানে যে লেন্থটা আমরা দেখতে পাচ্ছি এবং তার সাথে এখানকার যে থিকনেস বোর্ডের সাথে পারপেন্ডিকুলার, এই টোটাল যে বক্সটা, এই টোটাল বক্সটা যদি তুমি কল্পনা করো, তাহলে এটা একটা এরিয়া দেবে তোমাকে। সো অ্যাকচুয়ালি তোমরা যে ফর্মুলাটা দেখেছো সেটা হচ্ছে সামেশন অফ UI ইন্টু AI ডিভাইডেড বাই সামেশন অফ AI। আমি এখানে লেন্থ দিয়ে দেখাচ্ছিলাম, তোমরা এটাকে এরিয়া দিয়ে দেখেছো। লেন্থ ইন্টু বোর্ডের সাথে পারপেন্ডিকুলার একটা থিকনেস। তো প্রত্যেকটার ক্ষেত্রে থিকনেস সেম, তুমি মাল্টিপ্লাই করে দাও। নাই হতে পারে থিকনেস সেম, আমার এক্সাম্পল আমি সেম রাখছি। তার মানে লেন্থ দিয়ে ক্যালকুলেট করাটার মানে যা, তুমি যদি এটার সাথে একটা থিকনেস B মাল্টিপ্লাই করে দাও, তুমি কিছু না, তুমি জাস্ট এটার সাথে B মাল্টিপ্লাই করে দাও, উপরে করে দাও, নিচে করে দাও, একই ব্যাপার। তো যে কোনো একটা এরিয়া মানেই তো হচ্ছে থিকনেস ইন্টু তার লেন্থ। লেন্থ মানে 1 আর কি। এটা 1-এর জন্য ট্রু, এটা 2-এর জন্য ট্রু, এটা ইন জেনারেল ট্রু। আমি এটার কথা বলছিলাম, সিম্পল। তার মানে এই যে অ্যাভারেজ ভেলোসিটি আমরা যেটা পেলাম, সেই অ্যাভারেজ ভেলোসিটিটাই কিন্তু আমরা অ্যাকচুয়ালি কাজে লাগাই। এটা আমাদের খুব খুব কাজের একটা জিনিস, কারণ আমরা পুরো প্রোফাইলটা ধরে সবসময় কাজ করবো না। রিসার্চের ক্ষেত্রে এটা করা হয়, কিন্তু জেনারেলি যখন আমরা ইঞ্জিনিয়ারিং অ্যাপ্লিকেশনে কাজ করি তখন আমরা এই অ্যাভারেজ ভেলোসিটিটা নিয়ে মেনলি ইন্টারেস্টেড হই। এবার একটা জিনিস একটু খেয়াল করো, একটা জিনিসও দেখে বুঝতেই পারছো যে ম্যাক্সিমাম যে ভেলোসিটি আর মিনিমাম যে ভেলোসিটি, অ্যাভারেজ ভেলোসিটি, অ্যাভারেজ সবসময় অ্যাভারেজ হয়, সেটা মিনিমাম এবং ম্যাক্সিমামের মাঝামাঝি কোথাও একটা থাকে। এক্স্যাক্টলি মিড পয়েন্টে বলছি না, আমি বলছি যে মাঝামাঝি কোথাও একটা থাকে। সো এই যে ভেলোসিটিটা, এই ভেলোসিটিটা আমরা পেলাম হচ্ছে
ইউ অ্যাভারেজ বা অ্যাভারেজ ভেলোসিটি। কিন্তু খেয়াল করে দেখো যে আমরা এই পুরো যে এক্সারসাইজটা করলাম সেই এক্সারসাইজের যে বটম কনসেপ্ট সেটা হচ্ছে ক্যালকুলাস এবং ভেক্টর ক্যালকুলাস। এবার কেউ বলতে পারে আমরা তো এখানে ডিসক্রিট ডেটা নিয়ে কাজ করেছি, হতেই পারে ডিসক্রিট ডেটা নিয়ে তুমি কাজ করেছো, কিন্তু এর বেসিক আইডিয়াটা ক্যালকুলাসের বাইরে কিছু নয়, 1 নম্বর। 2 নম্বর, কখনো এরকম হতে পারে যে ইউটাকে তোমাকে একটা ফাংশন অফ ওয়াই হিসেবে দেয়া থাকতেই পারে। ধরা যাক তোমাকে এরকম বলা হলো যে ইউ হচ্ছে ওয়াই স্কোয়ার, সিম্পল, আমি খুব সিম্পল একটা এক্সাম্পল দিচ্ছি তোমাকে, যে ইউ হচ্ছে সাপোজ ওয়াই স্কোয়ার। তো ইউ ইকুয়ালস টু ওয়াই স্কোয়ার মানে কি? ইউ ইকুয়ালস টু ওয়াই স্কোয়ার, যাই হোক এটা ইউ ইকুয়ালস টু ওয়াই স্কোয়ার এরকম দেখতে হয় না, আমি একটু চেঞ্জ করি। এখানে ইউ হচ্ছে এক্স, ওয়াই হচ্ছে ইউ স্কোয়ার, আমার দেখে অ্যাপ্রক্সিমেটলি যেমন হচ্ছে ওয়াই হচ্ছে ইউ স্কোয়ার, অর্থাৎ কি না ওয়াই ইউ হচ্ছে রুট আন্ডার ওয়াই, সাপোজ এরকম কিছু একটা ফর্মুলা তোমার কাছে আছে বা ইকুয়েশন আছে। এবার যদি তোমাকে কখনো ওয়াই ইকুয়ালস টু রুট আন্ডার ওয়াই দেওয়া থাকে, তাহলে এবার তুমি কী করবে? ঠিক আছে, তাহলে তুমি যেটা করতে পারো সেটা হচ্ছে যে এই একটু খেয়াল করো, ডিসক্রিট ডেটার ইন্টিগ্রেশন এবং কন্টিনিউয়াস ফাংশনের ইন্টিগ্রেশনটা কোথায় এক হয়ে যাচ্ছে। একটা জায়গায় একটু চেঞ্জ করো তো, তাহলে তোমাদের আরও সুবিধা হবে। এখানে এল না করে এখানে ওয়াই করো, আমার কাছে আছেই যখন ওয়াইটা, তখন আমি সেটা ইউজ করি। ওয়াই ওয়ান মানে এরকম একটা ছোটো এলিমেন্ট, ওয়াই টু মানে এর পরের ছোটো এলিমেন্ট, ওয়াই থ্রি মানে এর পরের ছোটো এলিমেন্ট, এরকম করে করে উঠছিলাম। ওকে, তাহলে এখানে সমস্ত যেখানে যেখানে এল লিখেছিলে সেইগুলোকে ওয়াই করে দাও, তাহলে বুঝতে সুবিধা হবে। ওকে, আচ্ছা, এইবার আমি যেটা বলছিলাম সেটা হচ্ছে দেখো, এই যে আমরা ইউ অ্যাভারেজ বার করেছিলাম এখান থেকে ডিসক্রিট ডেটাকে ইউজ করে, আমরা সিমিলার কোনো একটা কাজ এখানেও করতে পারি। সেটা হচ্ছে যে ইউ অ্যাভারেজ হচ্ছে ইন্টিগ্রাল। এবার আমি ইন্টিগ্রেশন করছি, কাকে ইন্টিগ্রেশন করব? ইউকে ইন্টিগ্রেট করব, মানে ওই যে ইউ ওয়ান ইন্টু ওয়াই ওয়ান এরকম করে যে ব্যাপারটা করছিলাম, এটা আমি ওপরে করব। নিচে কি করব? নিচে হচ্ছে আমি টোটাল লেন্থটাকে বের করব, ডিওয়াই। এই টাইপের যে অ্যাপ্লিকেশান, এই টাইপের অ্যাপ্লিকেশান কিন্তু মানে প্রচুর। তুমি যে কোনো একটা ইঞ্জিনিয়ারিং ফিল্ডে যখনই আন্ডার গ্র্যাজুয়েট লেভেলটা পেরিয়ে যাবে, তখনই দেখবে আন্ডার গ্র্যাজুয়েট লেভেলও এরকম আমরা অনেক পাবো, মানে এন্টায়ার এক্সি পেপার তো শুধু ম্যাথামেটিক্স থাকবে। যখন আমি যখন ফ্লুইডে ঢুকবো বা অন্য কোনো সাবজেক্টে ঢুকবো, তখন দেখবে আমরা এই অ্যাপ্লিকেশানগুলো কিন্তু প্রচুর পরিমাণে ইউজ করতে থাকবো। মানে নট নেসেসারি যে মাস্টার্স লেভেল, এটা আন্ডার গ্র্যাজুয়েট লেভেলে প্রচুর আছে এরকম। তার মানে এইটার সাথে এইটা কিন্তু বুঝতেই হবে বাই এনি হাউ, ঠিক আছে? এবং বুঝতে যদি অসুবিধা হয় তাহলে আমাকে জিজ্ঞাসা করতে হবে। এবার কেউ বলতে পারে এটা আমি কত পর্যন্ত ইন্টিগ্রেট করলাম, সে তোমার যত পর্যন্ত ইচ্ছা হয় তুমি করো। এখানে ওয়াই হচ্ছে 0 আর এখানে ওয়াইয়ের ভ্যালু হচ্ছে আবারও সাপোজ 10 মিলিমিটার। তো তুমি এখানে ওয়াই ইকুয়ালস টু 0 থেকে ওয়াই ইকুয়ালস টু 10 পর্যন্ত ইন্টিগ্রেট করলে, এখানে তুমি ওয়াই ইকুয়ালস টু 0 থেকে ওয়াই ইকুয়ালস টু 10 পর্যন্ত ইন্টিগ্রেট করলে। দেখো বেসিক্যালি ব্যাপারটা সেম, ঠিক আছে? এই ফর্মুলা এবং এই ফর্মুলা হচ্ছে বেসিক্যালি সেম, ফান্ডামেন্টালি এদের মধ্যে কোনো ডিফারেন্স নেই, এটা বুঝতে হবে। ভেক্টর ক্যালকুলাস কেন ইম্পর্টেন্ট? মানে বেসিক্যালি আমরা এখানে ভেক্টর ক্যালকুলাসই করলাম, আর কি করলাম? কিন্তু আমরা ইন্টিগ্রেট করলাম। যেরকম ক্যালকুলাসের দুটো সাবডিভিশন হয়, একটা হচ্ছে ডিফারেন্সিয়াল ক্যালকুলাস আর একটা হচ্ছে ইন্টিগ্রাল ক্যালকুলাস, তেমনি ভেক্টর ক্যালকুলাসের দুটো পার্ট হয়, একটা হচ্ছে ডিফারেন্সিয়াল ভেক্টর ক্যালকুলাস, একটা হচ্ছে ইন্টিগ্রাল ভেক্টর ক্যালকুলাস, ঠিক আছে? এই সাবডিভিশনগুলো যেন মাথার মধ্যে খুব প্রমিনেন্টলি থাকে, ঠিক আছে? তাহলে পুরো ব্যাপারটাকে ওপর থেকে দেখতে সুবিধা হবে। আদারওয়াইজ খালি মনে হবে যে একটা বই আছে এবং সেই বইয়ের পরপর কিছু কিছু টপিক এরা লিখতে যাচ্ছে, ব্যাপারটা যেন ওরকম না হয়। টোটাল ক্যালকুলাসের দুটো পার্ট, একটা হচ্ছে স্কেলার ক্যালকুলাস, একটা হচ্ছে ভেক্টর ক্যালকুলাস। স্কেলার ক্যালকুলাসও আমরা ডিফারেন্সিয়াল ক্যালকুলাস পড়েছি, ইন্টিগ্রাল ক্যালকুলাস পড়েছি। ভেক্টর ক্যালকুলাসও আমরা ডিফারেন্সিয়াল ক্যালকুলাস পড়বো, ইন্টিগ্রাল ক্যালকুলাস পড়বো। ভেক্টর ইন্টিগ্রাল ক্যালকুলাস সেটার একটা খুব ছোট কিন্তু ইম্পর্টেন্ট এক্সাম্পল আমি তোমাদের সামনে প্রেজেন্ট করলাম। এরপরে আমরা ভেক্টরের যে ডিফারেন্সিয়াল ক্যালকুলাস, আমি ইন্টিগ্রাল ক্যালকুলাস আবার পরে আসবো। স্টোকস থিওরেম, গস থিওরেম, গ্রিনস থিওরেমের যে পার্টটা আছে সেই পার্টটা সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের সিলেবাসে নেই।
এক্সির পেপারে সম্ভবত আছে, আমি ওটা পড়াবো, আলাদা করে পড়াবো এক্সি যাদের আছে। সিভিলের কেউ যদি তখন শুনতে চাও তাহলে শুনতে পারো, আলাদা করে ক্লাস জয়েন করতে পারো, কিন্তু সিভিলের সিলেবাসে নেই, এটা মাথায় রেখো। কিন্তু তার আগের যে পার্টটা আমি বলছিলাম যে ডাইভারজেন্স গ্রেডিয়েন্ট কার্ভ, এইটা কিন্তু আমাদেরকে খুব ভালো করে পড়তে হবে, সেখানে আমি ঢুকছি। অর্থাৎ কিনা আমার কাছে যদি এরকম একটা ফাংশন থাকে, এটা যদি আমার ফাংশন হয়, তাহলে ওয়াই যখন 0 তখন ইউ এর ভ্যালু কত, ওয়াই এর যখন ভ্যালু 1 তখন ইউ এর ভ্যালু কত, ওয়াই এর ভ্যালু যখন আরেকটু ওপরে 2 তখন ইউ এর ভ্যালু কত, এই প্রত্যেকটা ইউ এর ভ্যালু কিন্তু আমরা এখানে পরপর পেতে থাকবো। ঠিক আছে, এটা হচ্ছে U3 অ্যাকচুয়ালি। তুমি যদি এখানে এবার প্লট করতে থাকো U3 U4 করতে করতে, তাহলে দেখবে ওয়াই যখন 3 হবে তখন U4 এর ভ্যালু হবে 1.7, কত হয় √3 এর ভ্যালু 1.73 এরকম কিছু একটা ভ্যালু হয়, এই তো। তো এই যে তোমার ডিসক্রিট ডেটা, আমি এতক্ষণ ধরে তো ডিসক্রিট ডেটা এটার কথাই বললাম। আমি এটার মানে কি বলেছিলাম, এটার মানে বলেছিলাম যে U1 ইন্টু Y1 মানে কত, U1 হচ্ছে 0, তার সাথে Y1 এর ভ্যালু কত, প্রত্যেকটা ভ্যালু আমি ধরে নিচ্ছি 1 মিলিমিটার, তাহলে 0 ইন্টু 1 প্লাস U2 তার সাথে হচ্ছে Y2 এর ভ্যালু, মানে হচ্ছে তার পরের এলিমেন্টের লেন্থ, U2 ইন্টু 1 মিলিমিটার, U2 এর ভ্যালু হচ্ছে 1, তার পরের ভ্যালুসিটি কত U3 ভ্যালু কত, U3 ভ্যালু হচ্ছে 1.41, তার মানে তারপর হচ্ছে 1.41। অর্থাৎ কিনা তুমি কন্টিনিউয়াস কোনো একটা ফাংশনকে ইন্টিগ্রেট করছো এবং সেই কন্টিনিউয়াস ফাংশন থেকে বা অন্য কোনো উপায়ে তুমি প্রত্যেকটা পয়েন্টের আলাদা আলাদা করে ডিসক্রিট ডেটা নিয়ে কাজ করছো, দুটোর ব্যাপারটা সেম হয়। এবার কেউ বলতে পারে এক্স্যাক্টলি কি সেম হয়, না হয় না। এই দুটোর মধ্যে ডিফারেন্স আমরা আগেও দেখেছি, আমি আরেকবারও বলে দিচ্ছি তোমাদের। সেটা হচ্ছে যে এটা ডিপেন্ড করে যে আমরা কতটা রেজলিউশনে কাজ করতে পারছি, অর্থাৎ মানে আমরা কতটা এরর করছি, সেটা ডিপেন্ড করবে যে আমরা কতটা ক্লোজ নিচ্ছি এটা। এই যে আমার থিকনেসটা যত ছোট হবে তত আমরা এটার অরিজিনাল যে ভ্যালুটা সেটার দিকে যাব। কারণ আমি কি বলেছিলাম, আমি বলেছিলাম যে যদি এই যে এরিয়াটা আমি কিচ্ছু ধরলাম না, আমি ধরলাম জাস্ট এখানে একটা অর্ডিনেট আছে, এখানে একটা অর্ডিনেট আছে, আমি মাঝখানে যোগ করে দিলাম, একটা ট্র্যাপিজিয়াম তৈরি করলাম। তো এই যে কার্ভটা আছে তার আন্ডারে থাকা এরিয়া এবং এর আন্ডারে থাকা এরিয়া দুটো নিশ্চয়ই সেম না, তার মধ্যে অনেকটা এরিয়া আমরা বাদ দিয়ে ফেলেছি, তার মানে এরর হয়েছে অনেকটা। এবার আমরা এখানে আরেকটা মাঝখানে এলিমেন্ট ডিভাইড করলাম, আগে একটা এলিমেন্ট নিয়ে কাজ করছিলাম, একটা দুটো এলিমেন্ট নিয়ে কাজ করছি, এখানে একটা এরিয়া তৈরি করলাম, এখানে একটা এরিয়া তৈরি করলাম, এখনও কিন্তু অনেকটা এরর আছে। এবার তুমি এটাকে আরও ডিভাইড করো, এটাকে ডিভাইড করো। এবার বুঝতে পারছো, যত আমি এটাকে ছোট করতে থাকবো তত আমি ক্লোজ টু রিয়েলিটিতে পৌঁছতে থাকবো। একটা টাইম এরকম আসবে যখন তুমি প্রত্যেকটা যে এরিয়া, ধরা যাক এই এরিয়াটা ছিল হচ্ছে সাপোজ 10 mm, আমরা এখন এটাকে 2.5 করে ডিভাইড করেছি। এটাকে যদি আমি 2.5 না করে আজকে 2.5 × 10⁻³ রেঞ্জে নিয়ে চলে যাই, একদম খুব হেয়ার লাইন রেঞ্জে, তখন যেটা হবে সেটা হচ্ছে যে আমরা ক্যালকুলাসের আইডিয়াটাই ওটা, যে তুমি কত ছোট করে ব্যাপারটা বুঝতে পারছো। ঠিক আছে, মানে কত ছোট করে তুমি ব্যাপারটাকে সাজাতে পারছো। তুমি যত ছোট করবে, তুমি যত রেজলিউশন বাড়াবে, ঠিক আছে, মানে যত ফাইন করবে পুরো ব্যাপারটা, তত তোমার এই যে ক্যালকুলেশন এবং এই ক্যালকুলেশন সেম হয়ে যাবে। ফলে ফাংশন পাওয়ার সুবিধা, ফাংশন যদি তুমি একবার পেয়ে যাও তাহলে তোমাকে আর এটা নিয়ে মাথা ঘামাতে হবে না যে আমি কত ছোট ছোট করে ব্যাপারটাকে ভাঙবো। ঠিক আছে, যদি এবার একটা উৎপটান কিছু একটা আছে, এরকম কিছু একটা এলো, ঠিক আছে, ও র্যান্ডাম নেচারের কিছু একটা এলো, তো র্যান্ডাম নেচারের হলে কী হবে, এই কারণে র্যান্ডাম নাম্বার নিয়ে কাজ করার প্যাটার্নে কেউ যদি প্যাটার্নে থাকে তাহলে আমরা তাকে ম্যাথামেটিক্স দিয়ে ডিল করি। কেউ যদি প্যাটার্নে থাকে তাহলে আমরা তাকে ম্যাথামেটিক্স দিয়ে ডিল করি, যে ঠিক আছে একটা প্যাটার্নে আছে, এটা একটা প্যাটার্নে আছে, তাহলে তাকে আমি চাইলে ইন্টিগ্রেট করতে পারি, তাকে আমি চাইলে ডিসক্রিট ডেটা বানিয়ে করতে পারি, হোয়াট এভার কিছু একটা করতে পারি। কিন্তু যখনই কোনো একটা ডেটা র্যান্ডাম হয়ে যাবে তখন সেই র্যান্ডাম নাম্বারকে ডিল করার জন্য আমাদের স্ট্যাটিস্টিক্সে ঢুকতে হয়। এবং ছেড়ে দাও জটিলতা, ছেড়ে দাও, আমি জাস্ট এটুকু বলতে চাইছি যে এর প্রত্যেকটা পয়েন্টের ভ্যালু কিন্তু তখন আমার দরকার হবে। ফলে ডিসক্রিট এই যে ক্যালকুলেশন, এই ক্যালকুলেশন আমি কখন যাব, যখন আমি এটাকে আমার পরিচিত কোনো একটা ফাংশন দিয়ে ধরতে পারছি না। কেউ বলতে পারে যে কেন ধরতে পারবো না, এটাকে আমি একটা প্যারাবোলা ধরবো, এটাকে আমি আরেকটা প্যারাবোলা ধরবো, এখানটাকে আমি একটা স্ট্রেট লাইন ধরবো, সে তুমি ধরতে পারো। কেউ বলতে পারে যে আমি এর প্রত্যেকটা ছোটো ছোটো পার্টকে একটা একটা করে ইকুয়েশন ধরবো, তুমি সব কিছুই করতে পারো, কোনটা ফিজিবল হবে সেটা তোমাকে তারপরে বুঝতে হবে। তার থেকে বেটার যে তুমি প্রত্যেকটা পয়েন্টের ডিসক্রিট ডেটা নিয়ে তারপরে কাজ করে বেরিয়ে যাও। তো মেন আইডিয়া ইজ you may have some sort of function, you may have some sort of
discrete data set, but you should be able to handle all types of data. ভেক্টর মানে এমন একটা কোয়ান্টিটি আমরা জানি যে যেটার ম্যাগনিটিউড এবং ডিরেকশন দুটোই আছে। এবার এটা খুব ছোটোবেলাকার কনসেপ্ট, সেটা নিয়ে কোনো অসুবিধা নেই, কিন্তু এই যে ম্যাগনিটিউড এবং ডিরেকশন এটার উপর দাঁড়িয়ে কিন্তু আমাদের অনেক কিছু বোঝার আছে ক্লিয়ারলি। কোনো একটা ভেক্টর তৈরি তার মানে কী দিয়ে তৈরি হয়? দুটো জিনিস দিয়ে তৈরি হয়। একটা হচ্ছে ভেক্টরের ম্যাগনিটিউড, এইটা হচ্ছে ভেক্টরের ম্যাগনিটিউড, আর একটা হচ্ছে ভেক্টরের ডিরেকশন। আমরা জানি একটা ইউনিট ভেক্টর তৈরি করা হয়, সেই ইউনিট ভেক্টরটা হচ্ছে এই ভেক্টরের যে ডিরেকশনটা, সেই ডিরেকশনটাকে শো করে, যার ম্যাগনিটিউড হয় 1। ঠিক আছে, এই পার্টটা মাথার মধ্যে একদম যেন সেট হয়ে যায়। দিস ইজ গোয়িং টু বি ভেরি ভেরি ইম্পর্টেন্ট ওয়ান। অর্থাৎ কোনো একটি ভেক্টরের দুটো পার্ট, একটি হচ্ছে এটা হচ্ছে একটা নর্মাল ভেক্টর, তার একটা হচ্ছে ম্যাগনিটিউড আর একটি হচ্ছে তার ডিরেকশন। এই যে ইউনিট ভেক্টর এই ডিরেকশন ডিফাইন করে, আর কোনো একটা ভেক্টরের যে মডুলাস সেটা তার ম্যাগনিটিউডকে ডিফাইন করে। অর্থাৎ কিনা যদি আমাকে কেউ কখনো বলে যে তুমি কোনো একটি ইউনিট ভেক্টর কীরকম হবে সেটা বলো, তাহলে আমরা যেটা করবো সেটা হচ্ছে কোনো একটা ভেক্টরকে তার যে ম্যাগনিটিউড সেটা দিয়ে ডিভাইড করে দেবো, এটা আমরা জানি। অর্থাৎ এটি একটি ফর্মুলা, ভীষণ গুরুত্বপূর্ণ, এবং এখান থেকে ডিরাইভড আরেকটা ফর্মুলা, এটাও ভীষণ গুরুত্বপূর্ণ, এটা আমরা কাজে লাগাবো। ওকে, আচ্ছা, এবার কিছু কিছু জিনিস জাস্ট ব্যাকগ্রাউন্ড বলে রাখি। সেটা হচ্ছে ভেক্টরের যে অ্যাডিশন, ভেক্টরের অ্যাডিশন মানে যেখানে আমরা দেখেছি যে ট্রায়াঙ্গুলার ল বা যে অন্য ইয়েগুলো ছিল, লগুলো ছিল, প্যারালোগ্রাম ল ইত্যাদি ইত্যাদি, সেসব আমরা জানি। ওইগুলো আমাদের অতটা এই মুহূর্তে দরকার নেই। আমাদের যেটা দরকার সেটা হচ্ছে প্রোডাক্ট। 3 রকমের প্রোডাক্ট আমাদেরকে শিখতে হবে বা মনে করতে হবে। একটা হচ্ছে স্কেলার প্রোডাক্ট, স্কেলার বা ডট অর ইনার প্রোডাক্ট। তো স্কেলার বা ডট বা ইনার প্রোডাক্ট, এটা হচ্ছে এ ভেক্টর ডট বি ভেক্টর হচ্ছে দুটোর ম্যাগনিটিউড এবং তার সাথে হচ্ছে কস থিটা, যেখানে দুটো ভেক্টরের মধ্যেকার অ্যাঙ্গেল থিটা, এটা আমরা সবাই জানি। কিন্তু যেটা আমাদের আরেকটু ভালো করে জেনে নিতে হবে সেটা হচ্ছে যে এই স্কেলার ভেক্টরটা অ্যাকচুয়ালি কী বলে, মানে কি রিপ্রেজেন্ট করে। এটা হচ্ছে এ ভেক্টর, এটা হচ্ছে বি ভেক্টর, দুটোর মধ্যে অ্যাঙ্গেল হচ্ছে থিটা। ঠিক আছে, এখানে এ ভেক্টর ডট বি ভেক্টর বলতে অ্যাকচুয়ালি যেটা বোঝায় সেটা হচ্ছে যে বি ভেক্টরের ওপরে এ ভেক্টরের প্রজেকশন, বি ভেক্টরের ওপরে এ ভেক্টরের প্রজেকশন। ভালো কথা। তো এ যদি এ ভেক্টর হয় তাহলে এর ম্যাগনিটিউড কত? এ মড, তার কস কম্পোনেন্ট নিশ্চয়ই আমার এখানে প্রজেক্টেড হবে। ঠিক আছে, ভেঙে ভেঙে বুঝতে হবে। এটা এ ভেক্টর মানে এর ম্যাগনিটিউড মড অফ এ, তার যে কস কম্পোনেন্ট সেটা এখানে যদি আমি প্রজেক্ট করি, এটা যদি থিটা হয় তাহলে এর কস কম্পোনেন্ট এখানে প্রজেক্টেড হবে, তার মানে এটা হচ্ছে কস থিটা। ওকে, তাহলে বেসিক্যালি এইখানটাতে আমি যে জিনিসটা পেলাম সেটা হচ্ছে একটা প্রজেকশন পেলাম। আচ্ছা, এবার এই যে প্রজেক্টেড যে পার্টটা, তার সাথে যদি আমি বাই এনি চান্স একটা বি ভেক্টরের ম্যাগনিটিউডকে মাল্টিপ্লাই করে দিই, তাহলে আমি কী পাবো? তাহলে আমি পাবো যেটা, সেটা হচ্ছে যে অ্যাকচুয়ালি খেয়াল করো, এটা হচ্ছে এ ভেক্টর ডট বি ভেক্টর, তাই না? এ বি স্কেলার যেহেতু, ফলে এর ডিরেকশনটা কিছু ডিপেন্ড করবে না, বি আগে বা এ আগে কোনো ম্যাটার করে না। তো ফাইনালি যেটা বোঝার চেষ্টা করো সেটা হচ্ছে যে এ ডট বি ইজ নাথিং বাট আ লাইন বা আ লেন্থ। এ ডট বি যেটা রিপ্রেজেন্ট করে সেটা হচ্ছে একটা লেন্থ রিপ্রেজেন্ট করে। সো স্কেলার প্রোডাক্ট অলওয়েজ রিপ্রেজেন্টস আ লেন্থ, ওকে। এবার কেউ বলতে পারে এ ডট বি মানেই কি প্রজেক্টেড ভ্যালুটা? সেটা তো নয়, বোঝাই যাচ্ছে। প্রজেক্টেড ভ্যালুটা যদি আমাকে বার করতে হয় তাহলে এটা দিস ইজ দ্য প্রজেকশন। তো প্রজেকশন, তার সাথে আমি বি ভেক্টরের ম্যাগনিটিউড ওপর নিচে মাল্টিপ্লাই করে আমি এ ডট বি পেয়েছি। তার মানে যে প্রজেকশনটা যদি আমাকে কমপ্লিট করতে হয়, এটা প্রজেকশন হচ্ছে নাথিং বাট এ ডট বি, তাকে আমি বি ভেক্টরের ম্যাগনিটিউড দিয়ে ডিভাইড করবো অবভিয়াসলি, কারণ প্রজেক্টেড ভ্যালু কত হবে
সেইটা ডিপেন্ড করবে অনেকটা, সেটা হচ্ছে যে আমার বি ভেক্টরের ভ্যালু কত। বি ভেক্টর দিয়ে আমি ব্যাপারটাকে স্কেল করবো, এটাকে স্কেলিং বলা হয়, ঠিক আছে, এটা স্কেলিং বলা হয়। ওকে, সো স্কেলার প্রোডাক্ট অর ডট প্রোডাক্ট অর ইনার প্রোডাক্ট এটা আমাকে একটা লেন্থ রিপ্রেজেন্ট করে। এবার আই ডট আই হলে কী হয়, আই ডট জে হলে কী হয়, এইগুলো নিশ্চয়ই তোমাদের মনে আছে, আমি এগুলোকে ডিটেলে যাচ্ছি না, পরে দরকার হলে বলবো। নেক্সট ওয়ান ইজ ভেক্টর অর ক্রস প্রোডাক্ট। এই ভেক্টর অর ক্রস প্রোডাক্ট এই বস্তুটা কী জিনিস, আমি যদি এ ভেক্টর এবং বি ভেক্টরের মধ্যে ক্রস প্রোডাক্ট করতে চাই, ক্রস করাতে চাই এ ক্রস বি, তাহলে আমরা কি দেখেছি, আমরা যেটা দেখেছি সেটা হচ্ছে যে এটাকে অনেকভাবে এরকম রিপ্রেজেন্ট করা হয় যে এ বি সাইন থিটা। এই পর্যন্ত তো ঠিক আছে, এটা একটা স্কেলার কোয়ান্টিটি হলো, কিন্তু এর সাথে একটা ভেক্টর থাকে, ঠিক আছে, একটা ইউনিট ভেক্টর দিয়ে এটাকে রিপ্রেজেন্ট করা হয়। এখানে রাইট হ্যান্ড থাম্ব রুল কাজ করে। আমরা যেটা আমাদের যে অ্যাক্সিস সিস্টেম, সেই অ্যাক্সিস সিস্টেমও কাজ করে। সেটা হচ্ছে যে আমি যদি এ থেকে বি পর্যন্ত যাই, অ্যাকর্ডিং টু দিস, যদি আমি এ থেকে বি পর্যন্ত যাই, তাহলে যে ক্রস প্রোডাক্টটা তৈরি হয় সেটা হচ্ছে আমার থাম্ব, রাইট হ্যান্ড থাম্বের দিকে যাবে। এটা যদি এ ভেক্টর হয়, এটা যদি এ ভেক্টর হয়, এটা যদি বি ভেক্টর হয়, আমি যদি এ থেকে বি এর দিকে যাই, তাহলে আমার রাইট হ্যান্ড থাম্ব যেদিকে ডিরেক্ট করছে সেটা হচ্ছে আমার এ বি এর ক্রস প্রোডাক্ট, যে ভেক্টরটা তৈরি হবে সেই ভেক্টরটার ডিরেকশন। এবার সেইটাও আমাদের অতটা এখানে কাজে লাগবে না, আমাদের যেটা কাজে লাগবে সেটা হচ্ছে যে ভেক্টর প্রোডাক্ট কী রিপ্রেজেন্ট করে। অ্যাকচুয়ালি ইট রিপ্রেজেন্টস এরিয়া, ভেক্টর ক্রস প্রোডাক্ট। এবার কেউ বলতে পারে যে হঠাৎ করে আমি তো পাচ্ছিলাম একটা ভেক্টর, সে কী করে এরিয়া হবে। ভেক্টর পাচ্ছি সেটা ঠিক কথা, কিন্তু যখনই তুমি এটাকে ক্রস করবে এবং এই যে ক্রসের যে ম্যাগনিচিউড, যদি তুমি বলো যে আমি এটাকে ক্রসের একটা ম্যাগনিচিউড নেব, প্রথমে তুমি ক্রস প্রোডাক্ট করে দিলে, তার ম্যাগনিচিউড উইল অ্যাকচুয়ালি রিপ্রেজেন্ট দিস এরিয়া। এখানে কয়েকটা রুল আছে, রুলগুলো একটু খেয়াল করো। ফার্স্ট হচ্ছে এইটা হচ্ছে এরিয়া অফ দ্য প্যারালেলোগ্রাম। এক নম্বর। দু নম্বর হচ্ছে এই যে প্যারালেলোগ্রাম তার যে হাফ, সেটাকে ট্রায়াঙ্গেল। তাহলে তুমি যদি এখানকার হাফ নিয়ে নাও, এটা খুব ইম্পর্টেন্ট তিনটে ফর্মুলা, এখান থেকে কিন্তু কোশ্চেন এসছে এর আগে। এটা হয় এরিয়া অফ দ্য ট্রায়াঙ্গেল, এরিয়া অফ দ্য ট্রায়াঙ্গেল। আরেকটা হয় যেটাতে, যাতে কনফিউশন না হয় সেই জন্য আমি একটু অন্যরকমভাবে বলে দিচ্ছি। একটা প্যারালেলোগ্রাম আছে, তার তুমি দুটো ডায়াগোনালকে সি ভেক্টর আর ডি ভেক্টর দিয়ে রিপ্রেজেন্ট করলে, ওকে, যদি ডায়াগোনালগুলো সি ভেক্টর আর ডি ভেক্টর হয়, তাহলে এর যে এরিয়াটা, ঠিক আছে, এর যে এরিয়া, সেই এরিয়াটাকে আমরা লিখতে পারি হাফ ইন্টু সি ভেক্টর ইন্টু ডি ভেক্টর, হাফ ইন্টু সি ভেক্টর ইন্টু ডি ভেক্টর। যদি দুটো অ্যাডজেসেন্ট সাইড দিয়ে কোনো প্যারালেলোগ্রামকে রিপ্রেজেন্ট করা হয়, তাহলে তাদের যে প্রোডাক্টের ম্যাগনিটিউড সেটাই হয়ে যায় এরিয়া। কিন্তু যদি তুমি ডায়াগোনাল দিয়ে ব্যাপারটাকে রিপ্রেজেন্ট করতে চাও, তাহলে ডায়াগোনাল দুটোর যে ক্রস প্রোডাক্ট তার হাফ হয়, ঠিক আছে। এই তিনটে খুব ইম্পর্টেন্ট ব্যাপার, এটা মাথায় রাখতে হবে। আরেকটা জিনিস আমি একটু বলে রাখি এই ফাঁকে, সেটা হচ্ছে ধরা যাক এ ভেক্টর হচ্ছে A1 i ক্যাপ প্লাস A2 j ক্যাপ প্লাস A3 k ক্যাপ, বি ভেক্টর হচ্ছে সিমিলার B1 i B2 j B3 k। তাহলে এ ডট বি করলে যেটা হয় সেটা হচ্ছে ডট প্রোডাক্টের ক্ষেত্রে আমরা জানি যে আই ডট আই, আমি তখন যেটা বলছিলাম সেটা হচ্ছে যে আই ডট আই, যেহেতু ডট প্রোডাক্ট মানে হচ্ছে কোসাইন, কস 0 হচ্ছে 1, তার মানে শুধু এই পার্টগুলোই রয়ে যাবে। তার মানে A1 ইন্টু B1 প্লাস A2 ইন্টু B2 প্লাস A3 ইন্টু B3, A1 B1 A2 B2 A3 B3। এইটা হচ্ছে ডট প্রোডাক্টের হিসেব, ওকে। সো দিস ইজ আওয়ার ডট প্রোডাক্ট, মানে এ ডট বি। এবার যদি কেউ বলে যে ঠিক আছে, আমি এখান থেকে আমি কিছু না, আমার কাছে দুটো ভেক্টর দেওয়া আছে, একটা ভেক্টর হচ্ছে এ আর একটা ভেক্টর হচ্ছে বি।
তার মধ্যেকার অ্যাঙ্গেল হচ্ছে থিটা। তাহলে তুমি এই থিটাটা বার করো। সেই থিটাটা বার করার প্রসেসটা কি? প্রসেস হচ্ছে এ ডট বি মানে হচ্ছে এ আর বি এর যে ম্যাগনিটিউড তার সাথে কস থিটা, আর তার সাথে আমরা এই ফর্মুলাটা একটা অ্যাডিশনাল পেলাম। এটাকে ইউজ করে আমরা যেটা করে থাকি সেটা হচ্ছে কস থিটা হচ্ছে দিস ডিভাইডেড বাই এ ভেক্টর বি ভেক্টর। এবার এ ভেক্টরের ম্যাগনিটিউড বি ভেক্টরের ম্যাগনিটিউড কীরকম হয়? a1 b1 প্লাস a2 b2 প্লাস a3 b3 ডিভাইডেড বাই এ ভেক্টর। এ ভেক্টর হচ্ছে a1 স্কোয়ার প্লাস a2 স্কোয়ার প্লাস a3 স্কোয়ার রুট আন্ডার, খুব বেসিক ট্রিভিয়াল জিনিস, তবু আমি একটু মনে করিয়ে দিচ্ছি, b1 স্কোয়ার b2 স্কোয়ার b3 স্কোয়ার, এটাও রুট আন্ডার। সো এখানে যা ভ্যালু আসবে সেই ভ্যালু থেকে অ্যাকচুয়ালি কস ইনভার্স করে আমরা এখানে থিটাটা পেতে পারি। ডট প্রোডাক্ট হচ্ছে বেসিক্যালি একটা স্কেলার প্রোডাক্ট, ফলে সেখানে ডিরেকশনটা অতটা ইম্পর্টেন্ট না, কিন্তু ক্রস প্রোডাক্ট যখনই হবে তখন ডিরেকশনটা অবভিয়াসলি ইম্পর্টেন্ট হবে। আমি যদি এ থেকে বিতে যাই, যেদিকে যাবে ভেক্টরটা, আমি যদি বি থেকে এর দিকে যাই তাহলে আমার ভেক্টরটা অটোমেটিক্যালি উল্টো দিকে যাবে। আমরা জানি এটা বিভিন্ন রকম রোটেশনও আছে। তো স্কেলার ট্রিপল প্রোডাক্টের ক্ষেত্রে যেটা আমাদেরকে বুঝতে হবে সেটা হচ্ছে এ ভেক্টর বি ভেক্টর সি ভেক্টর, এটাকে অ্যাকচুয়ালি কীভাবে রিপ্রেজেন্ট করা হয়। তুমি চাইলে এটাকে এরকম লিখতে পারো যে এ ডট বি ক্রস সি, অর্থাৎ বি ক্রস সি হচ্ছে একটা ভেক্টর, তার সাথে তুমি এ ভেক্টরটাকে স্কেলার প্রোডাক্ট মানে একটা স্কেলার প্রোডাক্ট করছো। তো ফাইনালি তুমি যেটা পাবে সেটা তুমি একটা স্কেলার ভ্যালুই পাবে। এবার এটাকে কীভাবে লেখা যায়, আর কীভাবে লেখা যায়, এটাকে আমরা লিখতে পারি এ ক্রস বি ডট সি। এটাকে আমরা লিখতে পারি সি ক্রস এ ডট বি। এবার কেউ কোশ্চেন করতে পারে যে এখানে তো বিভিন্ন রকম কম্বিনেশন লিখলাম, এর মধ্যে কমন ব্যাপারটা কি? হোয়াট ইজ দ্য কমন থ্রেড? কমন থ্রেড ইজ দ্য ডাইরেকশন। কীরকম ডাইরেকশন বা ওরিয়েন্টেশন বলা হচ্ছে এ বি সি, এর যে মিউচুয়াল ওরিয়েন্টেশনটা, মানে এ থেকে বিতে যাচ্ছে, বি থেকে সি, সি থেকে আবার এ, তুমি যদি এই ওরিয়েন্টেশনটা আনচেঞ্জড রাখো তাহলে তুমি প্রত্যেকটা ক্ষেত্রেই এটাকে প্লাস হিসেবে দেখতে পাবে। দেখো এখানে এ বি সি আছে, যার সাথে যে খুশি ক্রস হোক, যে খুশি ডট হোক, কিছু যায় আসে না, জাস্ট এটুকু যায় আসে যে আমার ওরিয়েন্টেশনটা ঠিক আছে কিনা। এ বি সি সি এ বি মানে সি এ বি, এই ওরিয়েন্টেশনটা যেন ঠিকঠাক থাকে। এরকমও হতে পারে কখনো যে বি ক্রস সি করলাম, তার সাথে এ ডট করলাম, একই ব্যাপার, বুঝতেই পারছো যে বি ক্রস সির সাথে এ। একটা জিনিস বোঝার চেষ্টা করে, বি ক্রস সি হচ্ছে একটা ভেক্টর, এই ভেক্টরের আর এ হচ্ছে আরেকটা ভেক্টর, এটা একটা আলাদা ভেক্টর, এটাকে অন্য কিছু আর ভাববে না, এটা হচ্ছে বেসিক্যালি একটা ভেক্টর, এটা হচ্ছে আরেকটা ভেক্টর। তো এই ভেক্টরের সাথে এই ভেক্টরকে যদি আমরা ডট করি, তো এটা এর বাঁ দিকে থাক বা এটা এর ডান দিকে থাক, ব্যাপার তো একই, কারণ আমি স্কেলার প্রোডাক্ট করছি। এবং একটু আগেই আমরা শিখলাম যে স্কেলার প্রোডাক্টের ক্ষেত্রে তুমি এ ডট বি লেখো আর বি ডট এ লেখো, ব্যাপারটা সেম। ওকে, জাস্ট এটুকু মাথায় রাখবে যে ওরিয়েন্টেশনটা যেন সেম থাকে। যদি কখনো বাই চান্স কারোর অন্য কিছু লিখতে হয়, মানে কেউ যদি বলে যে না আমি এখানে এ ক্রস বি ডট সি না লিখে আমি বি ক্রস এ লিখতে চাই, এবার এখানে আলাদা করে বলারও কিছু নেই, এটা খুব খুব কমন একটা সেন্স যে এ ক্রস বি যে ভেক্টরটাকে রিপ্রেজেন্ট করে, বি ক্রস এ অবভিয়াসলি উল্টো একটা ভেক্টরকে রিপ্রেজেন্ট করে, তার মানে আমরা এখানে একটা মাইনাস সাইন পাবো। অর্থাৎ যখনই তুমি এই ওরিয়েন্টেশনটাকে ডিস্টার্ব করবে তখনই কিন্তু তুমি এখানে একটা মাইনাস সাইন পাবে। এখানেও একই ব্যাপার। কেউ বলতে পারে যে তাহলে কি সিটাকে আমি বাঁদিকে নিয়ে আসলে মাইনাসটা প্লাস হয়ে যাবে? নিশ্চয়ই নয়, কারণ এই একটা ভেক্টর, তার সাথে আরেকটা ভেক্টরকে তুমি ডট প্রোডাক্ট করছো, তার সাথে কিছু ডিপেন্ড করে না, ডিপেন্ড করছে অ্যাকচুয়ালি এর মাইনাসটা আসে কেন, মাইনাসটা আসে অ্যাকচুয়ালি এইটার জন্য। তুমি এই যে দুটো ভেক্টর ছিল মাঝখানে, এই দুটো ভেক্টরকে যখন তুমি ক্রস প্রোডাক্ট করাচ্ছ তখন তাদের মধ্যে যে ওরিয়েন্টেশনের ডিফারেন্স, সেইটা যখন তুমি চেঞ্জ করে দিচ্ছ সঙ্গে সঙ্গে এখানে একটা মাইনাস চলে আসছে। সো ট্রিপল প্রোডাক্ট, এবার এখানে ট্রিপল প্রোডাক্টের পুরো কনসেপ্টটা এন্ড হলো না। ট্রিপল প্রোডাক্ট অ্যাকচুয়ালি কি রিপ্রেজেন্ট করে? ইট অ্যাকচুয়ালি রিপ্রেজেন্টস ভলিউম। ঠিক আছে, ব্যাপারটা কীরকম এটা আমি একটু এক্সপ্লেন করার চেষ্টা করি। ধরো আমার কাছে এটা একটা
এটা 3D আঁকার চেষ্টা করছি। সাপোজ এটা হচ্ছে একটা এ ভেক্টর, এটা হচ্ছে একটা বি ভেক্টর। তাহলে এ ক্রস বি করলে যে ভেক্টরটা আমি পাবো এর উপরের দিকে পাবো, তাই না? মানে এ থেকে বি এর দিকে যাচ্ছি, রাইট হ্যান্ড থাম্বল কী বলছে, এটা এটা অ্যাকচুয়ালি মেজের মধ্যে আঁকা আছে, আমি 3Dতে দেখানোর চেষ্টা করছি। এই এ আর বি এটা হচ্ছে ফ্লোরে আছে, তাহলে এ থেকে বিতে যখনই যাবো সোজা ওপরের দিকে উঠে যাবে এ ক্রস বিটা। ওকে, এবার এর সাথে যদি কখনো আমি সি একটা অন্য একটা ভেক্টর তার যদি যে ইন্টারঅ্যাকশন সেটা যদি বোঝার চেষ্টা করি, সাপোজ এখানে আরেকটা ভেক্টর আছে, সেটা হচ্ছে সি ভেক্টর। একটা জিনিস খেয়াল করো, সেটা হচ্ছে যে এই যে এ ক্রস বি এই ভেক্টরটা আমরা এখানে দেখতে পাচ্ছি, কিন্তু আমরা একটু আগে কি শিখলাম যে এ ক্রস বি এর যে ম্যাগনিটিউড, সেই ম্যাগনিটিউডটা হচ্ছে অ্যাকচুয়ালি এইটার এরিয়াটা। অর্থাৎ এ ক্রস বি যখনই আমি করছি তখনই আমি বাই ডিফল্ট বলে দিচ্ছি যে আমি অ্যাকচুয়ালি এই এরিয়াটা পেয়ে গেছি। অর্থাৎ ফ্লোরে যে এরিয়াটা পড়ে রয়েছে সেই এরিয়াটা কিন্তু আমি পেয়ে গেছি ইন টার্মস অফ এ ক্রস বি এর ম্যাগনিটিউড। সো এ ক্রস বি ইজ নাথিং বাট ইয়োর এরিয়া, ম্যাগনিটিউডটা অবভিয়াসলি। দিস ইজ ইয়োর এরিয়া, গ্রাউন্ড এরিয়া, মানে গ্রাউন্ডে থাকা এরিয়া। ফাইন, ওকে। এবার আমি কি চাইছি, আমি এ ক্রস বি এর সাথে সিকে ডট প্রোডাক্ট করছি। খেয়াল করো, এ ক্রস বি হচ্ছে একটা ভেক্টর, তার সাথে আমি সি ভেক্টরকে ডট প্রোডাক্ট করছি। তার মানে কি হচ্ছে, এ ক্রস বি এর ম্যাগনিটিউড, সি এর ম্যাগনিটিউড, সাথে কস থিটা। এই থিটাটা কোন থিটা? এটা হচ্ছে এ ক্রস বি আর সি এর মাঝখানে থাকা একটা থিটা। এটার মানে কি? কস থিটা মানে কি? সি কস থিটা মানে কি? সি কস থিটা মানে হচ্ছে সি এর প্রজেকশন অন এ ক্রস বি। সি কস থিটা মানে হচ্ছে সি এর প্রজেকশন অন এ ক্রস বি। তার মানে আমি এতটা ভ্যালু পেলাম। এই যে সি ম্যাগনিটিউড মানে সি মড অফ সি ইন্টু কস থিটা মানে হচ্ছে এই লাইনটা। এবার জাস্ট থিঙ্ক অ্যাবাউট ইট, আমার কাছে একটা গ্রাউন্ডে এরিয়া আছে হুইচ ইজ এ ক্রস বি, তার সাথে আমি একটা তার পারপেন্ডিকুলার হাইট, তার মানে তাকে আমি একটা হাইট দিচ্ছি। একটা ছিল এরিয়া, তাকে আমি একটা হাইট প্রোভাইড করলাম। তো এরিয়া ইন্টু হাইট করলে কত হবে? ভলিউম হবে অবভিয়াসলি। তার মানে ইট অ্যাকচুয়ালি রিপ্রেজেন্টস ভলিউম। ওকে, গ্রেডিয়েন্ট, ডাইভারজেন্স, কার্ল। গ্রেডিয়েন্ট, ডাইভারজেন্স, কার্ল এই তিনটে জিনিস হলো সাম শর্ট অফ অপারেশন। কীরকম অপারেশন? ডিফারেন্সিয়াল অপারেশন। ভালো কথা। তার মানে আমরা ভেক্টর ক্যালকুলাসে আছি এবং ভেক্টর ক্যালকুলাসের ডিফারেন্সিয়েশনের পার্টে আছে। ঠিক আছে, এবার আমরা কিছু অপারেশন করব। কীরকম হয় অপারেশনটা? অপারেশন দুরকম হতে পারে, মানে আমি কোন ফিল্ডের ওপরে অপারেশন করছি। ঠিক আছে, কোন ফিল্ডের ওপরে অপারেশন করছি মানে ধরা যাক আমার ফিল্ড হতে পারে স্কেলার, কোনো একটা স্কেলার ফিল্ড। একটা মাঠ আছে, ঢেউ খেলানো একটা মাঠ, সেই মাঠের ইকুয়েশন হচ্ছে এফ অফ এক্স ওয়াই জেড। এফ অফ এক্স ওয়াই জেড হচ্ছে এক্স স্কোয়ার প্লাস 2xy প্লাস 3z কিউব। এটা একটা গ্রাউন্ডেড একটা গল্ফ কোর্সের ইকুয়েশন, সাপোজ একটা গল্ফ গ্রাউন্ডের ইকুয়েশন। এবার আমাকে তার কোনো একটা পয়েন্টে গ্রেডিয়েন্ট বার করতে বললো। ঠিক আছে, তো আমি কী করবো? সিম্পল, আমি সেখানে গ্রেডিয়েন্ট নেব। গ্রেডিয়েন্ট মানে আমি বেসিক্যালি একটা অপারেশন করছি, কিন্তু সেই অপারেশনটা একটা স্কেলার অপারেশন, এটা মাথায় রাখতে হবে। স্কেলার নয়, মানে ফিল্ডটা হচ্ছে একটা স্কেলার ফিল্ড। ঠিক আছে, কোথায় কতটা উঁচু আছে সেটা একটা স্কেলার ফিল্ড। আর হতে পারে আমরা যে ফিল্ডটা নিয়ে কাজ করছি সেটা একটা ভেক্টর ফিল্ড। ঠিক আছে, ভেক্টর ফিল্ড মানে ভেলোসিটি। সিম্পল, আমি একটাতে ফোকাস করি, পরে বাকিগুলো বুঝে যাবে। ভেক্টর ফিল্ডের উপরে আমরা অপারেট করছি। এবার কেউ বলতে পারে যে যদি স্কেলার ফিল্ডই হয় তাহলে সেটাকে আমি ভেক্টর ক্যালকুলাসের আন্ডারে ধরছি কেন? তার কারণ আমরা এখানে যে অপারেটরটা দেখব সেটার নাম হচ্ছে ন্যাবলা। সেটা হচ্ছে একটা ভেক্টর। এই ভেক্টরটা এরকম দেখতে হয়, ডেল ডেল এক্স আই ক্যাপ, ডেল ডেল ওয়াই জে ক্যাপ, ডেল ডেল জেড কে ক্যাপ। তার মানে আমরা বেসিক্যালি একটা ভেক্টর অপারেটর দিয়ে অপারেট করছি। হতে পারে আমরা যেখানে অপারেট করছি সেটা একটা স্কেলার ফিল্ড, হতে পারে আমরা যেখানে অপারেট করছি সেটা একটা ভেক্টর ফিল্ড। ভেক্টর ফিল্ড মানে একটা ধরা যাক রিভারের যে ভেক্টর ফিল্ড, ভেলোসিটি ভেক্টর, সেই ভেক্টর ফিল্ডটার উপর আমরা অপারেট করছি, হতে পারে। আচ্ছা, এই হচ্ছে আমাদের ভীষণ গুরুত্বপূর্ণ একটা অপারেটর যেটা আমরা অপারেট করি। এবার যখন আমরা এই ন্যাবলা কোনো একটা স্কেলার ফিল্ডের ওপরে, এই নোটেশনগুলোর ওপরে একটুখানি নজর দাও। আমি যখন ন্যাবলাকে কোনো একটা
স্কেলার ফিল্ডের উপর অপারেট করব, ঠিক আছে, স্কেলার ফিল্ড, মাথায় কোনো ভেক্টর সাইন থাকবে না, ম্যাগনেটিক ডিরেকশন থাকবে না অবভিয়াসলি, তখন এটাকে বলা হয় গ্র্যাডিয়েন্ট, ঠিক আছে। তখন আমরা যে জিনিসটা পাই সেইটাকে বলা হচ্ছে গ্র্যাডিয়েন্ট। অর্থাৎ এইটাকে আমরা চাইলে এরকমও লিখতে পারি যে গ্র্যাডিয়েন্ট অফ এফ। তো গ্র্যাড অফ এফ, গ্র্যাড মানে হচ্ছে বেসিক্যালি গ্র্যাডিয়েন্ট। খুব বেসিক জিনিস। আমরা যে ছোটোবেলার যে স্লোপের ধারণা, ছোটোবেলা থেকে আমরা যে স্লোপের ধারণা তৈরি করেছি, এটা সেটাই গ্র্যাডিয়েন্ট, কোনো একটা পয়েন্টে কোনো একটা কার্ভের ট্যানজেন্ট। এবার যদি এটা এক্স হয়, এটা যদি এফ অফ এক্স হয়, তাহলে আমরা এটাকে দেখেছি যে এটাকে আমরা এফ প্লাস এক্স বলি, বা এটাকে আমরা ডিওয়াই ডি এক্স বলি, বাট এসেন্সিয়ালি ইট ইজ আ স্লোপ অর গ্র্যাডিয়েন্ট, নাথিং এলস। এটার বাইরে আর কিচ্ছু নেই, এটা নিয়ে ভাবার কোনো কারণই নেই আর। এবার এখানে যেটা হবে সেটা হচ্ছে আমরা এখানে যে অপারেটরটা ইউজ করতাম সেটা হচ্ছে ডিডিএক্স করতাম, মানে টোটাল ডেরিভেটিভ। কেন টোটাল ডেরিভেটিভ? কারণ আমাদের যে ফাংশনটা সেটা একটাই মাত্র ভ্যারিয়েবলের ফাংশন, মানে এক্স। এবার এখানে যেহেতু কোনো একটা ফাংশন আছে যে ফাংশনটা নিজেই এক্স ওয়াই জেড এর ফাংশন, ফলে অবভিয়াসলি আমাকে তাকে পার্শিয়াল ডেরিভেটিভ করতে হবে। ফলে আমার যে অপারেটরটা থাকবে কিছু একটা অপারেটর থাকবে, সেই অপারেটরের ডেল ডেল এক্স, ডেল ডেল ওয়াই, ডেল ডেল জেড থাকবে তার, এবং সেটা যদি একটা ভেক্টর হয় তাহলে অবভিয়াসলি তার তিনটে ডিরেকশনে তিনটে কম্পোনেন্ট থাকবে। খুব সিম্পল। যে কোনো ভেক্টরকেই আমি এরকম একটা পেন রাখলাম, এই পেনটা 3D স্পেসে একটা পেন, একটা ভেক্টর। এই ভেক্টরটাকে যখন আমি রিপ্রেজেন্ট করব তখন তার এক্স ডিরেকশন, ওয়াই ডিরেকশন এবং জেড ডিরেকশন তিনটে দিকে তিনটে কম্পোনেন্ট থাকবে। এটাই বেসিক আন্ডারস্ট্যান্ডিং। একটু আগে আমি যেটা লিখছিলাম যে এ ভেক্টরকে আমি কী লিখলাম? A1 i ক্যাপ, B1 j ক্যাপ, C1 k ক্যাপ। তার মানে এ ভেক্টরটাকে আমি তিনটে মিউচুয়ালি পারপেন্ডিকুলার অ্যাক্সিস বরাবর তাকে আমি কম্পোনেন্টে ভেঙে নিয়েছি। ওকে, সো একটা ভেক্টর আছে, একটা স্কেলার ফিল্ড আছে, আমি অপারেট করে দিলাম, ইউ উইল বি গেটিং দ্য গ্র্যাডিয়েন্ট। তার মানে গ্র্যাডিয়েন্ট হলো কোনো একটি স্কেলার ফিল্ডের উপরে আমি ন্যাবলাকে দিয়ে যদি অপারেট করি তাহলে আমি গ্র্যাডিয়েন্ট পাবো। ওকে, আচ্ছা। নেক্সট হচ্ছে ভেক্টর ফিল্ড। আমি কি বললাম? আমার কাছে একটা ভেক্টর ফিল্ড থাকতে পারে, আমি সেই ভেক্টর ফিল্ডের উপর অপারেট করছি। সাপোজ কীরকম দেখতে ভেক্টর ফিল্ডটা? ধরা যাক ভেক্টর ফিল্ডটা হচ্ছে একটা ভেলোসিটি ভেক্টর, ঠিক আছে, বা ভেলোসিটি কেন, যে কোনো ভেক্টর ফিল্ডই হতে পারে। আমি ক্যাপিটাল এফ বলছি, স্মল এফ দিয়ে আমি স্কেলার ফিল্ডকে রিপ্রেজেন্ট করলাম, ক্যাপিটাল এফ ভেক্টর দিয়ে আমি ভেক্টর ফিল্ডকে রিপ্রেজেন্ট করলাম। এবার এই যে ভেক্টর ফিল্ডের ওপরে অপারেশন, তার দুটো পার্ট হয়, ঠিক আছে। এই যে ভেক্টর ফিল্ডের ওপরে অপারেশন, তার দুটো পার্ট হয়। কীরকম পার্ট? একটা হয় হচ্ছে ভেক্টর ফিল্ডের ওপরে স্কেলার অপারেশন, মন দিয়ে শুনবে। একটা হচ্ছে ভেক্টর ফিল্ডের ওপরে, এই যে ভেক্টর ফিল্ডের ওপরে এটাকে আমি ন্যাবলা দিয়ে অপারেট করব। ন্যাবলা হচ্ছে আমার মেন অপারেটর, এটা হচ্ছে আমার মেন অপারেটর। এই মেন অপারেটরটা দিয়ে আমি একবার স্কেলার ফিল্ডে অপারেট করছি, আমি পাচ্ছি গ্র্যাডিয়েন্ট। একবার আমি ভেক্টর ফিল্ডে অপারেট করছি, কীরকম অপারেশন? স্কেলার অপারেশন, তখন আমি কী পাচ্ছি? ডাইভারজেন্স। আর আমি ন্যাবলা দিয়ে যখন কোনো একটা ভেক্টর ফিল্ডের উপরে ভেক্টর অপারেশন করছি তখন আমি পাচ্ছি কার্ল। এই পুরো ব্যাপারটার ম্যাথামেটিক্স এবং তার ফিজিক্যাল আন্ডারস্ট্যান্ডিং, এইটা আমরা এখানে বোঝার চেষ্টা করব, ঠিক আছে। আমাদের যে অপারেশনটা সেটা আমরা করছি ন্যাবলা দিয়ে। দেখো প্রত্যেকটা ক্ষেত্রে ন্যাবলা দিয়ে অপারেট করছি। ন্যাবলা হচ্ছে একটা ভেক্টর, যে ভেক্টরটা আমি একটু আগে দেখালাম। এবার সেটার দুটো পার্ট, একটা হচ্ছে আমি স্কেলার ফিল্ডের উপর অপারেট করতে পারি, স্কেলার ফিল্ডের উপর অপারেট করলে আমি গ্র্যাডিয়েন্ট পাবো। ভেক্টর ফিল্ডের উপর আমি অপারেট করতে পারি। এবার প্রশ্ন হচ্ছে ভেক্টর ফিল্ডের উপরে যদি আমি স্কেলার অপারেট করি তাহলে আমি পাবো হচ্ছে ডাইভারজেন্স। ভেক্টর ফিল্ডের উপরে যদি আমি ভেক্টর অপারেশন করি তাহলে আমি পাবো হচ্ছে কার্ল। ওকে, আচ্ছা। এবার আমি কিছু কিছু এক্সাম্পল দিতে থাকি। ধরা যাক আমার কাছে একটা ফাংশন আছে, আমি খুব ছোটো একটা ফাংশন নিচ্ছি, ঠিক আছে, আন্ডারস্ট্যান্ডিং তৈরি করার জন্য। ন্যাবলা ভেক্টরটা 3D ভেক্টর, তাতে কোনো অসুবিধা নেই। আমি আপাতত 2D দিয়ে দেখাচ্ছি। 3Dতে খুব সহজেই আমরা সুইচ করে দিতে পারবো। ধরা যাক একটা ফাংশন আছে, ফাংশন অফ এক্স অ্যান্ড ওয়াই, এটা হচ্ছে এক্স স্কোয়ার প্লাস 2xy। ওকে, এবার আমি বললাম যে আমি গ্র্যাডিয়েন্ট বার করতে চাইছি, তাহলে আমি কী করবো? আমি ন্যাবলা ভেক্টরকে ডাকবো, ডেকে আমি এই ফিল্ডের উপরে অপারেট করবো। কী করে অপারেট করবো? ডেল ডেল এক্স আই ক্যাপ, ওকে, প্লাস ডেল ডেল ওয়াই জে ক্যাপ।
কার উপরে অপারেট করছি? ফাংশনের উপরে। ফাংশনকে কীরকম দেখতে? 2xy। এটার মানে কি? এটার মানে হচ্ছে ডেল এক্স অফ দিস, একে আমি এক্সের রেসপেক্টে পার্সিয়ালি ডিফারেন্সিয়েট করবো। এক্সের রেসপেক্টে পার্সিয়ালি ডিফারেন্সিয়েট করা মানে বাকি সমস্ত কিছু কনস্ট্যান্ট হিসাবে ট্রিটেড হবে। একে যদি আমি এক্সের রেসপেক্টে পার্সিয়ালি ডিফারেন্সিয়েট করি, কত পাবো? এক্স স্কোয়ারকে ডিফারেন্সিয়েট করলে পাবো 2x, 2xyকে ডিফারেন্সিয়েট করলে পাবো হচ্ছে 2y, কারণ y এখানে কনস্ট্যান্ট হিসাবে ট্রিট হবে যেহেতু আমি এক্সের রেসপেক্টে ডিফারেন্সিয়েট করছি। 2x প্লাস 2y, আই তো কোথাও চলে যাবে না, আই এখানে থাকবে, প্লাস সেম ফাংশনকে আমি y এর রেসপেক্টে ডিফারেন্সিয়েট করছি। এক্স স্কোয়ার হচ্ছে একটা সেপারেট টার্ম যেখানে কোনো y নেই, তার মানে এক্স স্কোয়ার একটা কনস্ট্যান্ট। এক্স স্কোয়ার কোনো একটা কনস্ট্যান্ট ভ্যালুকে যদি আমি ডিফারেন্সিয়েট করি তাহলে হয়ে যায় 0। 2xyকে যদি আমি y এর রেসপেক্টে ডিফারেন্সিয়েট করি, আমি এখানে পাবো হচ্ছে 2x, তাহলে আমি পাবো হচ্ছে যে। তার মানে এই যে আমরা গ্রেডিয়েন্ট বার করতে চাইছিলাম, আমরা গ্রেডিয়েন্ট অলরেডি পেয়ে গেছি। এবার এর আরেকটা এক্সটেনশন আছে, এক্সটেনশনটা পরে বলছে, সেটাকে বলে ডাইরেকশনাল ডেরিভেটিভ। এটা খুব ইজি একটা কনসেপ্ট, ডাইরেকশনাল ডেরিভেটিভ। আমি তার আগে ডাইভারজেন্স আর কার্লটা একটু বলে, এটার জাস্ট একটা ন্যাচারাল এক্সটেনশন ডাইরেকশনাল ডেরিভেটিভ। নাও ডাইভারজেন্স ব্যাপারটা কীরকম? ধরা যাক একটা ভেক্টর ফিল্ড আছে, ঠিক আছে? এইবার আমি একটু চেষ্টা করছি রিয়েল লাইফ এক্সাম্পলের সাথে ব্যাপারটা ম্যাচ করতে। ধরা যাক আমার কাছে একটা ভেক্টর আছে, ইউ ভেক্টর, মানে ভেলোসিটি ভেক্টর। সেই ভেলোসিটি ভেক্টরটার 2D ভেক্টর, বেসিক্যালি 2D ভেক্টর, সেটার আমি নাম দিলাম, ধরা যাক 2x i ক্যাপ, এরকমভাবে রিপ্রেজেন্ট করছি 2x i ক্যাপ প্লাস y স্কোয়ার জে ক্যাপ করতে পারি। এটা হচ্ছে আমার একটা ভেলোসিটি ভেক্টর, ওকে? আচ্ছা, এই ভেলোসিটি ভেক্টরটার উপরে আমি ন্যাবলাটা অপারেট করব, স্কেলার অপারেট করব। তাহলে যখন আমি ডাইভারজেন্স বার করতে চাইছি, এটার উপরে আমাকে স্কেলার অপারেট করতে হবে। এবার খেয়াল করো, ডেল এক্স আই ক্যাপ, ডেল ওয়াই জে ক্যাপ, এটা দিয়ে আমি অপারেট করছি কার উপরে? এটা দিয়ে আমি অপারেট করছি 2x i ক্যাপ প্লাস y জে ক্যাপ, y স্কোয়ার জে ক্যাপ। একটা ভেক্টর আর একটা ভেক্টর ডট প্রোডাক্ট, স্কেলার প্রোডাক্ট বা ইনার প্রোডাক্ট। কী হয়? আই যেগুলো থাকে সেগুলো মাল্টিপ্লাই হয়ে যায়, আই এর কোএফিসিয়েন্টগুলো দিয়ে 1 হয়ে যায়। তার মানে ডেল এক্স অফ 2x প্লাস ডেল ওয়াই অফ ওয়াই স্কোয়ার। কত ভ্যালু? এটা হচ্ছে একটা 2, আর এখান থেকে কত পাচ্ছি? 2y, মানে 2 প্লাস 2y। এটা কী পেলাম? এটা পেলাম এই ভেলোসিটি ভেক্টরটার ওপরে, যদি আমি এই ভেলোসিটি ভেক্টরটার ডাইভারজেন্স, এই ভেলোসিটি ভেক্টর বা ভেলোসিটি ভেক্টর ফিল্ড যেটা, তার ডাইভারজেন্সটা পেলাম আমি এখানে। এবার প্রশ্ন আসতে পারে, ডাইভারজেন্সের ফিজিক্যাল সিগনিফিকেন্স কী? ডাইভারজেন্স দিয়ে আমরা কী জানতে পারি? আমরা ডাইভারজেন্স দিয়ে যেটা জানতে পারি সেটা হচ্ছে যে, দেখো এই যে আমার ভেক্টর ফিল্ডটা আছে, এই ভেক্টর ফিল্ডটা একটা জেনারেল ভেক্টর ফিল্ড। এক্স বরাবর কিছুটা গেল, ওয়াই বরাবর কিছু গেল, মানে এটা একটা এক্স ওয়াই প্লেনে কাজ হচ্ছে, মানে এরকম একটা বোর্ডে কাজ হচ্ছে, ঠিক আছে? এবার যখন আমি ডাইভারজেন্সটা পেয়ে গেলাম 2 প্লাস 2y, তখন আমি কয়েকটা জিনিস কনক্লুড করতে পারি। মানে ধরো আমি বললাম যে হোয়েন y ইজ ইকুয়ালস টু সাপোজ -1, যখন y এর ভ্যালু হচ্ছে -1, তখন ডাইভারজেন্স অফ ভেলোসিটি ভেক্টর ফিল্ড কত হচ্ছে? এনিওয়ান? যখন y ইকুয়ালস টু -1, তখন এটা ডাইভারজেন্সের ভ্যালু কত হচ্ছে? 0। আচ্ছা, যখন y এর ভ্যালু 0 হচ্ছে, তখন এই ডাইভারজেন্সের ভ্যালুটা কত আসছে? 2 স্যার। y যদি 0 হয়ে যায়, এটা হচ্ছে 2। আর y যদি -2 হয়, ইফ y ইকুয়ালস টু -2, -2 অর্থাৎ স্যার, নিচের লেখাগুলো দেখা যাচ্ছে আমি স্যার। ওপরে লিখছি। অর্থাৎ এই যে ডাইভারজেন্স, কোনো একটা পয়েন্ট, একটা জিনিস বোঝার চেষ্টা করো, গ্র্যাডিয়েন্ট, ডাইভারজেন্স, কার্ল, এরা সবসময় তোমাকে একটা জেনারেল আইডিয়া দেবে। মানে এই যে আমরা এখানে ভেক্টর, মানে আমরা যে ডাইভারজেন্স পেলাম, সেই ডাইভারজেন্স হচ্ছে 2 প্লাস 2y। এটা একটা জেনারেল একটা ভ্যালু, তাই তো? মানে তুমি যখন y এর ভ্যালু চেঞ্জ করতে থাকবে, তখন তোমার এই ডাইভারজেন্সের ভ্যালু চেঞ্জ হতে থাকবে। আমি লাস্টে লিখেছিলাম y হচ্ছে -2 যখন, তখন এই ডাইভারজেন্সের ভ্যালু 2। এবার এটার মানেটা, এটার মানে হচ্ছে যে ডাইভারজেন্স অফ এনি ভেক্টর ফিল্ড, এবার আমরা এটাকে একটা রিভার
ফ্লো দিয়ে যদি ভাবি, তাহলে কোনো একটা রিভার ফ্লোয়ের ক্ষেত্রে ডাইভারজেন্স যেটা সেটা আমরা এরকম পাবো, দিয়ে কোনো একটা পার্টিকুলার পয়েন্ট, কখনো ধরো ওয়াই ইকলস টু 0 পুট করলাম, কখনো ওয়াই ইকলস টু 2 পুট করলাম, কখনো -2 পুট করলাম ইত্যাদি। কোনো একটি পয়েন্টে যদি দেখা যায় যে ডাইভারজেন্সের ভ্যালু হচ্ছে গ্রেটার দেন 0, তার মানে ওখানে একটা সোর্স আছে। একটু ভালো করে বোঝো, আমার কাছে একটা রিভার আছে, রিভারের ভেক্টর ফিল্ডটা আমি জানি, ভেক্টর ফিল্ড মানে ভেক্টর ফিল্ডের ইকুয়েশন আমি জানি, মানে এইটা আমাকে জানতে হবে। এটা হচ্ছে আমার প্রথম কাজ। কোনো একটা রিভারের ভেলোসিটি ভেক্টর ফিল্ড এটা আমরা জানি, আমি সিম্পল তার ডাইভারজেন্স নিলাম, নিয়ে আমি এবার বিভিন্ন পয়েন্টে চেক করছি। দেখা গেল কোনো একটি পয়েন্টে, মানে ওয়াই ইকলস টু সাপোজ 0-তে, ওয়াই যখন 0 তখন কার যে পয়েন্টটা, সেই পয়েন্টে দেখা গেল আমার ডাইভারজেন্সের ভ্যালু আসছে গ্রেটার দেন 0। তার মানে ওখানে একটা সোর্স আছে। সোর্স মানে কি, ওখানে এক্সট্রা জল এসে পড়ছে, ইনলেট আছে ওখানে কোনো একটা, মানে বাইরে থেকে কোনো একটা হয়তো ইনলেট মানে আউটলেট, বেসিক্যালি মানে বাইরের দিক থেকে বলতে গেলে আউটলেট, মানে কোনো একটা কারখানার কোনো একটা ড্রেনেজ সিস্টেম সেটা এসে পড়ছে, কোনো একটা শহরের ড্রেনেজ সিস্টেম সেটা এসে পড়ছে, কোনো একটা ক্যানাল সেখানে এসে পড়ছে। তার মানে তুমি যদি কোনো একটা রিভার ফিল্ডের একটা এরিয়াকে যদি মডেল করে ফেলতে পারো, তার যদি তুমি ইকুয়েশন পেয়ে যাও, তাহলে ফার্স্ট কাজ হবে ডাইভারজেন্স বার করা, সেকেন্ড কাজ হবে বিভিন্ন পয়েন্টে ডাইভারজেন্সের ভ্যালু পজিটিভ হচ্ছে না নেগেটিভ হচ্ছে সেইটা বোঝা। কোনো একটি পয়েন্টে যদি ডাইভারজেন্সের ভ্যালু গ্রেটার দেন 0 হয়, তাহলে সেটাকে বলে সোর্স। যদি কোনো একটি পয়েন্টে ডাইভারজেন্সের ভ্যালু লেস দেন 0 হয়, তাহলে সেটা হচ্ছে সিঙ্ক। গঙ্গার আমাদের এখানকার যে স্ট্রেচটা আছে, সেই স্ট্রেচের কাছে যদি যেখানে ওই আমাদের পিয়ারগুলো আছে ব্রিজের, তার আশেপাশে এই টোটাল জোনটাকে যদি আমরা কখনো মডেল করতে পারি, এরকম দেখা যাবে কিছু কিছু ক্ষেত্রে যেরকম হয় না, ঘূর্ণি করে জলটা ভেতরের দিকে ঢুকে যায়, ওইগুলো হচ্ছে বেসিক্যালি সিঙ্ক। তো তুমি যখনই কোনো একটা এরকম ফিল্ডকে মডেল করবে এবং সেখানে তুমি যখন দেখবে যে ডাইভারজেন্সের ভ্যালু হচ্ছে লেস দেন 0, দ্যাট ইজ অ্যাকচুয়ালি বিহেভিং লাইক আ সিঙ্ক। এবং সেটা হচ্ছে কখনো যদি ডাইভারজেন্স অফ ইউ এরকম হয় যে এটা 0, তাহলে সেটা না তো সোর্স না তো সিঙ্ক। কিন্তু এখানে একটা ইম্পর্টেন্ট টার্ম আছে, সেটা হচ্ছে যে কোনো একটি ভেক্টরের ডাইভারজেন্স যদি 0 হয়, তাহলে আমরা সেটাকে সলিনয়েডাল ভেক্টর বলি। সলিনয়েডাল, কোনো একটি ভেক্টরের যদি ডাইভারজেন্স 0 হয়, তাহলে সেটাকে আমরা সলিনয়েডাল বলি। তার মানে সলিনয়েডাল ভেক্টর তোমাকে যদি বলে দেয়, তোমাকে আলাদা করে এটা বলে দেবে না যে তোমার যে ভেলোসিটি ভেক্টর হোয়াট এভার যে কোনো ভেক্টর ফিল্ড আছে, সেই ভেক্টর ফিল্ডের ডাইভারজেন্স 0। এবার ডাইভারজেন্স অফ এনি ভেক্টর কি সব জায়গাতে 0 হয়? নিশ্চয়ই নয়, বুঝতেই পারছি। কোথাও 0, কোথাও গ্রেটার দেন 0, কোথাও লেস দেন 0, এরকম করে পুরো ব্যাপারটা মুভ করতে থাকে। ওকে, সো দিস ইজ বেসিক্যালি ডাইভারজেন্স। এবার কখনো যদি এরকম হয় যেটা 2D না হয়ে 3D হলো, তখন কী হবে? কিছুই না, অ্যাডিশনালি জাস্ট এখানে একটা জেড এর টার্ম চলে আসবে। তো জেডের টার্ম যদি আমি নিয়ে চলে আসি, তাহলে আমি সিমিলার জিনিসই করবো, খালি তখন আমার ন্যাবলার এখানে ডেল জেডের যে কম্পোনেন্টটা সেটা আমি ইউজ করবো, অ্যাডিশনালি ইউজ করবো। এখানে আর তো কোনো কিছু ডিফারেন্স নেই। এবার হচ্ছে কার্লেরটা আমি ফার্স্টে 2Dতে বলবো, তারপর আমি 3Dতে যাব। যারা এক্সি পেপারটা দিচ্ছ আমি জানি না তাদের মধ্যে কতজনের ফ্লুইড মেকানিক্স আছে। জেনারেলি ফ্লুইড মেকানিক্স থাকে না, স্টিল তোমাদেরও কাজে লাগতে পারে, কখনো দেখে রাখো। ইন জেনারেল বলছি, কোনো একটা ভেক্টর ফিল্ড আছে, সেই ভেক্টর ফিল্ডের নাম হচ্ছে u1 i ক্যাপ প্লাস u2 j ক্যাপ। মন দিয়ে শুনতে হবে, u1 i ক্যাপ প্লাস u2 j ক্যাপ। আমি কী বার করতে চাইছি? কার্ল। তাহলে আমি কী করবো? আমি এটা ন্যাবলা দিয়ে অপারেট করবো। কীরকম অপারেশন হবে? ভেক্টর অপারেশন হবে। প্লিজ রিমেম্বার, কার্লের ক্ষেত্রে কিন্তু আমরা ভেক্টর অপারেশন পাই। ওকে, আচ্ছা। যখনই তুমি এরকম কোনো একটা অপারেশন করবে, মানে ডেল এক্স আই ক্যাপ প্লাস ডেল ওয়াই জে ক্যাপ, এটা দিয়ে ক্রস প্রোডাক্ট করতে চাইছো u1 i u2 j, তখন খুব সুবিধাজনক যেটা হতে পারে সেটা হচ্ছে আমরা যদি আমাদের এই ফিল্ডটাকে নিয়ে চলে আসি, মানে
ডিটারমিনেন্ট করে 3 × 3 করলে আরও বুঝতে সুবিধা হবে। 2 × 2 দেখে নাও আপাতত। ডেল ডেল এক্স ডেল ডেল ওয়াই, এখানে 0 হবে, এখানেও u1, এখানে u2, এখানে 0। দিস ইজ অ্যাকচুয়ালি কার্ল, এটা তো আমরা দেখেই নিয়েছি। সো দিস ইজ অ্যাকচুয়ালি ইয়োর কার্ল। এবার কার্ল মানে অ্যাকচুয়ালি কী হচ্ছে দেখা যাক। দেখো আই ইন্টু তুমি যা খুশি করো ওটা 0 পাবে, যে ইন্টু যা খুশি করো সেটা তুমি 0 পাবে। একমাত্র এখানে একটা কে কম্পোনেন্ট থাকবে, সেটা হবে এরকম ডেল ডেল এক্স অফ u2 মাইনাস ডেল ডেল ওয়াই অফ u1, ডেল ডেল ওয়াই অফ u1, এইটা ইন্টু কে ভেক্টর। এটার মানে কি দাঁড়ালো? তার মানে দেখো আমরা একটা ভেলোসিটি ফিল্ড নিয়ে কাজ করছিলাম, সেই ভেলোসিটি ফিল্ডটা শুধুমাত্র এক্স এবং ওয়াই এর জন্যই সত্যি, ঠিক আছে? সেটা হচ্ছে এক্স এবং ওয়াই প্লেনে আছে। এবার আমি এখানে এমন একটা অপারেশন করলাম যার নেট রেজাল্ট হিসাবে আমি দেখতে পাচ্ছি সেটা হচ্ছে এমন কিছু একটা যেটা হচ্ছে এই কে ভেক্টরের শুধুমাত্র কম্পোনেন্ট। তার মানে এটা কি? এটা হচ্ছে বেসিক্যালি একটা রোটেশনাল মোশন। আমি প্রপার ডেফিনেশনটায় পড়ে যাচ্ছি, আন্দাজটা নিয়ে রাখো। এটা হচ্ছে বেসিক্যালি একটা রোটেশনাল মোশন, ঠিক আছে? ফলে এই যে ভেলোসিটি ফিল্ড, এই ভেলোসিটি ফিল্ডে কোনো একটা পার্টিকুলার পয়েন্টে কোনো রকম কোনো রোটেশন আছে কি না সেটা আমাকে বুঝতে গেলে আমাকে এই যে কার্ল অপারেশন, এই অপারেশনটা করতে হবে, মানে ভেক্টর অপারেশন, ন্যাবলা দিয়ে ভেক্টর অপারেট করতে হবে ওই ফিল্ডটার মধ্যে। যদি রোটেশন থাকে তাহলে কী হবে? রোটেশন থাকলে যেটা হবে সেটা হচ্ছে এটা একটা নন জিরো ভ্যালু থাকবে, কিছু একটা থাকবে। ধরা যাক তুমি u1 u2-তে এমনই কিছু ভ্যালু সেট করেছো যাতে করে এখান থেকে তুমি একটা কিছু একটা পেলে, +2 পেলে বা -2 পেলে। +2 পেলে একদিকে রোটেশন, -2 পেলে অন্যদিকে রোটেশন, বা +3 -5 এরকমও পেতে পারো, হোয়াট এভার। একটা জিনিস খালি ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে যে এখানে যে কে ক্যাপটা আসছে সেটা কেন আসছে। তার কারণ খেয়াল করো, এই যে রোটেশনগুলো হচ্ছে, এই রোটেশনগুলো না তো এক্স অ্যাক্সিসের রেসপেক্টে হচ্ছে, না তো ওয়াই অ্যাক্সিসের রেসপেক্টে হচ্ছে। অ্যাকচুয়ালি আমাদের কাছে 6 রকমের মোশন থাকে। একটা থেকে হচ্ছে এক্স অ্যাক্সিস বরাবর ট্রান্সলেশনাল মোশন, একটা ওয়াই অ্যাক্সিস বরাবর ট্রান্সলেশনাল মোশন, একটা জেড অ্যাক্সিস বরাবর ট্রান্সলেশনাল মোশন। আর থাকে 3টে রোটেশনাল মোশন। একটা হচ্ছে এক্স অ্যাক্সিসের রেসপেক্টে, একটা হচ্ছে ওয়াই অ্যাক্সিসের রেসপেক্টে, একটা হচ্ছে জেড অ্যাক্সিসের রেসপেক্টে। আমরা এখন যে রোটেশনটা দেখতে পাচ্ছি খেয়াল করো, সেটা হচ্ছে যে এটা এক্স অ্যাক্সিস, এটা ওয়াই অ্যাক্সিস হলে এ অ্যাকচুয়ালি জেড অ্যাক্সিসের রেসপেক্টে রোটেট করছে, জেড অ্যাক্সিসের রেসপেক্টে রোটেট করছে। ওকে, সো দিস ইজ বেসিক্যালি দ্য ফিজিক্যাল সিগনিফিকেন্স অফ কার্ল। তার মানে কার্ল হচ্ছে তোমাকে এরকম একটা রোটেশন দেবে। অর্থাৎ এখানে লিখে রাখো যে কোনো একটি ভেক্টর ফিল্ডের ক্ষেত্রে, ঠিক আছে, ফর এনি ভেক্টর ফিল্ড, if curl of any field is 0, আমরা সেটাকে বলতে পারি সেটা হচ্ছে একটা ইরোটেশনাল ভেক্টর। এবার কেউ কোশ্চেন করতে পারে যে একটা ভেক্টর কি কমপ্লিটলি ইরোটেশনাল ওরকম করে বলা যায়? কখনো বলা যায়, কখনো বলা যায় না, সবসময় ইন জেনারেল বলা উচিত না। যেটা বোঝার চেষ্টা করো যে এই যে আমার ডেল u2 ডেল এক্স এবং ডেল u1 ডেল ওয়াই, এই যে কম্পোনেন্ট, এই কম্পোনেন্টটার ওপর ডিপেন্ড করবে অ্যাকচুয়ালি। অর্থাৎ দেখো আমি যদি আরও একটু ডিটেলে বলি, সেটা হচ্ছে যে u1 u2 এর ভ্যালু তো এক্স আর ওয়াইয়ের উপর ডিপেন্ড করবে। ফলে এটা কিন্তু একটা এক্স ওয়াইয়ের ফাংশন। ফলে দেখাই যেতে পারে যে এই পয়েন্টে তুমি এই যে কম্পোনেন্টটা, মানে এই যে ভ্যালুটা, এই ভ্যালুটা পেলে 0, তার মানে এই পয়েন্টে কোনো রোটেশন নেই। এই পয়েন্টে তুমি 0 পেলে, এই পয়েন্টে তুমি 0 পেলে, এই পয়েন্টে তুমি 0 পেলে। এই পয়েন্টে বা এই পয়েন্টে বা এই পয়েন্টে বা এই পয়েন্টে তুমি কোনো একটা রোটেশন পেলে, সেটা ক্লকওয়াইজ হতে পারে, অ্যান্টি ক্লকওয়াইজ হতে পারে ইত্যাদি। এখানে কোনো একটা রোটেশন পেলে, তার মানে এই যে তোমার কার্ল বলে যে গল্পটা তৈরি হলো, মানে কার্ল অফ সাম ভেক্টর, সেইটার মানে হচ্ছে তোমাকে একটা জেনারেল ইকুয়েশন দেবে। জেনারেল ইকুয়েশন থেকে তোমাকে বুঝতে হবে যে কোনো একটি পয়েন্টে এইটার ভ্যালু 0 নাকি নন জিরো। যদি এটা একটা নন জিরো ভ্যালু হয়, ঠিক আছে, মানে কার্ল অফ এনি ভেক্টর যদি নন জিরো ভ্যালু হয় তাহলে সেটা রোটেশনাল। মানে কোনো একটা ভ্যালু আছে মানে সেটা রোটেশনাল। ওকে, আর যদি ভ্যালু না থাকে, যদি সেটা 0 হয় তাহলে সেটা ইরোটেশনাল। অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। এই টার্মগুলো একটু খেয়াল করো, অন্তত স্পেশালি সিভিল ইঞ্জিনিয়ারদের জন্য বলছি। বেসিক ম্যাথামেটিক্সটা বুঝে গেছো, আমি 3Dতে আসছি একটু পরে।
এই যে পার্টটাকে বলা হচ্ছে অ্যাকচুয়ালি ভর্টিসিটি। ভর্টিসিটি আর অ্যাঙ্গুলার ভেলোসিটির মধ্যে খুব বেশি কিছু ডিফারেন্স নেই, ফান্ডামেন্টাল ডিফারেন্স কিছু নেই, ওখানে জাস্ট ওই প্লাস মাইনাসটা নেওয়া হয় কি হয় না সেটার উপর ডিপেন্ড করছে। তো মেনলি ব্যাপার যেটা সেটা হচ্ছে তুমি যদি এবার একটা জিনিস ভালো করে বোঝার চেষ্টা করো, এটা হচ্ছে ভর্টিসিটি, ঠিক আছে? এ হচ্ছে আমার ভর্টিসিটি। এই যে ভর্টিসিটি, এই যে জাই আমি লিখলাম, সেই জাইটা অ্যাকচুয়ালি কি জাই জেড, কারণ এটা জেড অ্যাক্সিসের রেসপেক্টে ঘুরছে। এটা কার রেসপেক্টে? জেডের রেসপেক্টে ঘুরছে, রাইট? তার মানে এটা হচ্ছে জেড অ্যাক্সিসের রেসপেক্টে যে ভর্টিসিটি যেটা তৈরি হচ্ছে সেইটা। ওকে, আচ্ছা। আর এখানে যে আমি বললাম যে অ্যাঙ্গুলার ভেলোসিটি, সেই অ্যাঙ্গুলার ভেলোসিটির সাথে তার মানে এটার রিলেশন কী হচ্ছে? কার্ল অফ দ্যাট ভেক্টর ইজ দিস মাচ, কার্ল অফ দিস ভেক্টর ইজ দিস মাচ। আর আমি এখানে কী লিখেছি? অ্যাঙ্গুলার ভেলোসিটি হচ্ছে হাফ অফ দিস। তার মানে কিছুই না, অ্যাঙ্গুলার ভেলোসিটি কার রেসপেক্টে? জেডের রেসপেক্টে। তুমি যেদিকে খুশি ঘোরো, ক্লকওয়াইজ ঘোরো বা অ্যান্টি ক্লকওয়াইজ ঘোরো, তুমি তো কোনো একটা অ্যাক্সিসের রেসপেক্টে ঘুরছো, সেই অ্যাক্সিসটা হচ্ছে জেড, এটা ফার্স্টে বোঝো। এবার সেটার রেসপেক্টে ভর্টিসিটির নাম হচ্ছে, ভর্টিসিটিকে বলা হয় জাই দিয়ে ডিনোট করা হয়, আর অ্যাঙ্গুলার ভেলোসিটিকে ওমেগা দিয়ে ডিনোট করা হয়। ওমেগা ইজ নাথিং বাট হাফ অফ দিস ওয়ান, হাফ অফ ভর্টিসিটি, আর কিছু না। এটা আরেকবার বলবেন, একটু ক্লিয়ার হলো না। তুমি যখনই কোনো একটা ভেক্টর ফিল্ডকে ন্যাবলা দিয়ে অপারেট করছো, মানে কার্ল বার করছো, ডাইরেক্ট কার্লটা তোমাকে অ্যাঙ্গুলার ভেলোসিটি দেয় না, ডাইরেক্ট কার্ল তোমাকে যেটা দেয় সেটা হচ্ছে ভর্টিসিটি, ঠিক আছে? এবার অ্যাঙ্গুলার ভেলোসিটি হচ্ছে হাফ অফ দ্যাট। মানেটা খুব সিম্পল, সেটা হচ্ছে ভর্টিসিটিতে কী হয়, ভর্টিসিটিতে তোমার ক্লকওয়াইজ এবং অ্যান্টি ক্লকওয়াইজ সমস্ত রোটেশনেই একসাথে ধরা থাকে, ঠিক আছে? যখন তুমি ভর্টিসিটি বলছো, ভর্টিসিটি মানে ভটেক্স, ঠিক আছে? ভটেক্স থেকে ভর্টিসিটি আসছে। ভটেক্স যদি কিছু রোটেট করতে পারে, ক্লকওয়াইজও করতে পারে, অ্যান্টি ক্লকওয়াইজও রোটেট করতে পারে। তুমি সবকটাকে একসাথে ধরে নিয়ে কাজ করছো এখানে, যে কারণে তোমার এখানে হাফের দরকার হচ্ছে না। অ্যাঙ্গুলার ভেলোসিটিতে যেটা হয় সেটা হচ্ছে যে তুমি আইদার এই রোটেশনটাকে ক্যাপচার করতে চাইছো বা অন্যটাকে ক্যাপচার করতে চাইছো, ফলে কি হয় এখানে জাস্ট স্ট্রেট ফরওয়ার্ড, এখানে তুমি যা পাচ্ছিলে তার হাফ হয়ে যায় এখানে। ভর্টিসিটিতে তুমি দুরকম মোশনটাকেই কনসিডার করছো, অ্যাঙ্গুলার ভেলোসিটিতে তুমি যে কোনো একটা মোশনকে কনসিডার করছো, ঠিক আছে? যে কারণে তোমার এখানে এটা চলে আসে হচ্ছে হাফ। ফলে আমার ভর্টিসিটির যা ভ্যালু, অ্যাঙ্গুলার ভেলোসিটির ভ্যালু হচ্ছে তার জাস্ট হাফ। এটা যদি আমার ভর্টিসিটি হয়, আমি জেড কম্পোনেন্টটাই নিচ্ছি খালি, তাহলে অ্যাঙ্গুলার ভেলোসিটি হচ্ছে হাফ অফ দ্য ভর্টিসিটি, এটা ডিভাইডেড বাই 2। ফলে এ যদি হয় এরকম দেখতে হয়, তাহলে ওমেগা জেড কত হবে? হাফ অফ দিস হবে। আচ্ছা, এবার কেউ আমাকে এটা জিজ্ঞাসা করতে পারে, তাহলে অ্যাঙ্গুলার ভেলোসিটি অ্যাকচুয়ালি এই কেসে অ্যাঙ্গুলার ভেলোসিটিটা দেখতে কীরকম হবে? অ্যাঙ্গুলার ভেলোসিটি মানে ওমেগা। খেয়াল করো, ওমেগা কিন্তু একটা ভেক্টর। এই ওমেগা তিনটে কম্পোনেন্ট থাকবে, একটা হচ্ছে ওমেগা এক্স আই ক্যাপ, একটা হচ্ছে ওমেগা ওয়াই জে ক্যাপ, একটা হচ্ছে ওমেগা জেড কে ক্যাপ। ভর্টিসিটিও একটা ভেক্টর, তারও তিনটে কম্পোনেন্ট থাকবে, একটা আই ক্যাপ, একটা জে ক্যাপ, একটা কে ক্যাপ। এবার আমরা যে ফিল্ডটা নিয়ে কাজ করছি সেখানে এক্স অ্যাক্সিস বা ওয়াই অ্যাক্সিসের রেসপেক্টে ঘোরার ওর কোনো অপশান নেই। যদি অপশান থাকতো তাহলেও ঘুরতো। আমরা যে সিস্টেমে কাজ করছি, যেটা যেহেতু একটা প্লেনে কাজ করছি, 2D প্লেনে, সেখানে যেহেতু ওর শুধুমাত্র জেড অ্যাক্সিস ছাড়া অন্য কোনো অ্যাক্সিসের রেসপেক্টে ঘোরার কোনো পসিবিলিটি নেই। একে যদি তোমাকে এক্সের রেসপেক্টে ঘোরাতে হয় তাহলে একে বোর্ডের বাইরে আনতে হবে। বোঝার চেষ্টা করো, এটা যদি এক্স অ্যাক্সিস হয় তাহলে এক্সের রেসপেক্টে যদি ওকে রোটেট করতে হয় তাহলে ওকে বোর্ডের বাইরে আসতে হবে। সিমিলারলি ওয়াই অ্যাক্সিসের রেসপেক্টে রোটেট করতে গেলে ওকে বোর্ডের বাইরে আসতে হবে। ফলে এক্স অ্যাক্সিসের রেসপেক্টে রোটেশন, ওয়াই অ্যাক্সিসের রেসপেক্টে রোটেশন দুটো পসিবল না। একটা মাত্র রোটেশন ওর কাছে পসিবল, সেটা হচ্ছে ওমেগা জেড। যে কারণে আমরা এখানে দুটো কম্পোনেন্টই, একটা কম্পোনেন্টই দেখছি, বাকিগুলো সব জিরো হয়ে যাচ্ছে আমাদের ফর দিস পার্টিকুলার কেস 2Dর জন্য। এটাও জিরো হয়ে যাচ্ছে, এটাও জিরো হয়ে যাচ্ছে, পড়ে থাকছে তার মানে এই দুটো পার্ট। এবার ভর্টিসিটি আর অ্যাঙ্গুলার ভেলোসিটির মধ্যে তার মানে বেসিক রিলেশনটা কী হচ্ছে? রিলেশনটা হচ্ছে এইটা। তার মানে তুমি এরকমও লিখতে পারো যে অ্যাঙ্গুলার ভেলোসিটি হচ্ছে হাফ অফ ভর্টিসিটি। এবার যেহেতু আমাদের এখানে একটাই মাত্র কম্পোনেন্ট থাকছে, তাহলে আমরা এটাকে এরকম লিখতে পারি। যদি দেখা যায় যে ভর্টিসিটি বা অ্যাঙ্গুলার ভেলোসিটির কোনো একটা কম্পোনেন্ট, পার্টিকুলার কম্পোনেন্ট নন জিরো ভ্যালু দিচ্ছে, নন জিরো ভ্যালু মানে তার ভ্যালু আছে অ্যাপার্ট ফ্রম জিরো, তাহলে ওটা ঘুরছে।
যদি বেশি ভ্যালু থাকে তাহলে বেশি জোরে ঘুরছে, যদি কম ভ্যালু থাকে তাহলে কম জোরে ঘুরছে, যদি দেখা যায় যে তার ভ্যালু 0 হচ্ছে তাহলে ঘুরছে না। এই তো সিম্পল জিনিস। যদি গ্রেটার দেন 0 হয় বা লেস দেন 0 হয়, গ্রেটার দেন 0 লেস দেন 0 মানে কিছুই না, সেটা হচ্ছে তোমার এই রোটেশন, দু রকমের রোটেশনটাকেও ক্যাপচার করছে। হোয়াট এভার, যদি নন জিরো ভ্যালু হয় এবং সেটা খুব যদি বড় ভ্যালু হয়, ধরো যাক 10, কারো কোনো ক্ষেত্রে আমি ভর্টিসিটির ভ্যালু পেলাম 10, কোনো ক্ষেত্রে ভর্টিসিটির ভ্যালু পেলাম 50, তার মানে যেখানে 50 পেলাম সে তার মানে 5 টাইমস বেশি ফাস্ট রোটেট করছে, সিম্পল। আর যদি দেখা যায় যে কোনো ক্ষেত্রে এই ভ্যালুটা হয়ে যাচ্ছে 0, তাহলে আমরা বলতে পারবো যে সেখানে আমাদের কোনো অ্যাঙ্গুলার ভেলোসিটি নেই। আমি একটা এক্সাম্পল দিচ্ছি, আমি 2D দিয়ে একটা এক্সাম্পল দিচ্ছি। স্যার কার্লের ক্ষেত্রে কি খালি ভর্টিসিটি হবে? কারণ কার্ল তো স্যার যে কোনো দিকে হতে পারে, এক্স আর ওয়াই তো ম্যাটার করে না। তাই তো বললাম। আমি একটা এক্সাম্পল দিচ্ছি, আমি খুব সিম্পল একটা এক্সাম্পল দিচ্ছি, তাহলে তোমাদের হয়তো বুঝতে সুবিধা হবে। ধরো আমি একটা ইউনিফর্ম ভেলোসিটি ফিল্ড দিচ্ছি, ইউনিফর্ম ভেলোসিটি ফিল্ড মানে এর মধ্যে স্ট্রেট ভেলোসিটি, কিচ্ছুর ওপর ডিপেন্ড করবে, মানে এক্সের ওপর তো ডিপেন্ড করছেই না, এমনকি ওয়াইয়ের ওপরও ডিপেন্ড করছে না, সাপোজ, ঠিক আছে? এক্সের উপর তো ডিপেন্ড করছে না, ওয়াইয়ের উপরও ডিপেন্ড করছে না। জেনারেলি আমরা অনেক সময় যেটা খুব লুসিডলি বলে থাকি যে এটা হচ্ছে আমার ভেলোসিটি প্রোফাইল, তার মানে ইউ এর ভ্যালু হচ্ছে সাপোজ 2 মিটার পার সেকেন্ড, একটা আইডিয়াল ভেলোসিটি প্রোফাইল। আইডিয়াল ভেলোসিটি প্রোফাইল যদি এরকম হয় 2 মিটার পার সেকেন্ড, এরকম ভেলোসিটি প্রোফাইল হয় না এরকম বলছি না, হয়, কোথায় হয় আমি বলছি। সেটা জানতে গেলে আমাকে আরেকটু একটা জিনিস বুঝতে হবে, সেটা হচ্ছে যে যখনই এরকম কোনো একটা ফ্ল্যাট প্লেটে আমরা কাজ করি তখন তার উপর একটা বাউন্ডারি লেয়ার ফর্ম করে। বাউন্ডারি লেয়ারের ওপরে যে পার্টটা থাকে না, মানে আমরা এই পর্যন্ত ভেলোসিটি প্রোফাইল দেখে অভ্যস্ত যে এখানকার ভেলোসিটি 0, এখানকার ভেলোসিটি আস্তে আস্তে বাড়ছে, দিয়ে এখানকার একটা ভেলোসিটি, এই ভেলোসিটিটা কত, এই ভেলোসিটি হচ্ছে ফ্রি স্ট্রিং ভেলোসিটির সমান। মানে ওপর দিয়ে ধরা যাক একটা ভেলোসিটি যাচ্ছিল, সেই ভেলোসিটিটা হচ্ছে সাপোজ 10 মিটার পার সেকেন্ড, কারণ এখানে এসে ও একটা 10 মিটার পার সেকেন্ড রিচ করে গেছে, তো এর থেকে বেশি তো আর স্পিড ওর নেওয়ার নেই, তার মানে ও এই স্পিডটাকে এরপর কন্টিনিউ করবে, ঠিক আছে? তার মানে বাউন্ডারি লেয়ারের মধ্যে ওর ভেলোসিটি চেঞ্জ হচ্ছে। ভেলোসিটি গ্র্যাডিয়েন্ট মানে তুমি যত প্লেট থেকে ওপরে উঠবে, তুমি যত ডিস্টেন্স বাড়াবে, হাইট বাড়াবে, এই যে ওয়াই তখন বলছিলাম, তত তোমার ভেলোসিটি চেঞ্জ হতে থাকবে, এটাকে বলে ভেলোসিটি গ্র্যাডিয়েন্ট, ঠিক আছে? এর মধ্যে ভেলোসিটি গ্র্যাডিয়েন্ট আছে। গ্র্যাডিয়েন্ট মানে কিছু না, ছোটো করে বোঝো, এটা কোনো একটা ফাংশন আছে, তার এখানের যা স্লোপ, এখানের যা স্লোপ, এখানের যা স্লোপ, স্লোপ চেঞ্জ হচ্ছে তো স্লোপ, তার মানে স্লোপ যখনই চেঞ্জ হচ্ছে তখনই বলা যেতে পারে যে তার মধ্যে একটা ডিফারেন্স হচ্ছে, ভালো কথা। তো যতক্ষণ আমি বাউন্ডারি লেয়ারের মধ্যে আছি ততক্ষণ চেঞ্জটা দেখতে পাবো, যখনই বাউন্ডারি লেয়ার ছাড়িয়ে ফ্রি স্ট্রিমে চলে যাব তখনই আমি দেখবো আর কোনো চেঞ্জ নেই, তাহলে আমি এটাকে 2টাকে চেঞ্জ করে 10 করে দিই। তো ফার্স্টে আমি এই পার্টটা নিয়ে কথা বলছি, ফার্স্ট পার্ট, তারপরে আমি সেকেন্ড পার্টটা নিয়ে কথা বলবো। তো যখন আমার ফার্স্ট পার্টটা মানে এরকম কোনো একটা কন্ডিশন আছে, তখন এই যে ইউ এর ভেলোসিটি ভেক্টরটা কীরকম হবে, ইউ ভেক্টরটা কেউ বলবে, এনিওয়ান? ইউ এর একটা ভেলোসিটি আছে 10 মিটার পার সেকেন্ড, ঠিক আছে? এটা হচ্ছে এক্স অ্যাক্সিস, এটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস। নিজেরা প্রবলেম তৈরি করো তবে শিখবে। বলো ইউ ভেক্টরটা কীরকম দেখতে হবে? এক নম্বরের জন্য ইউ ভেক্টরটা কীরকম তৈরি দেখতে হবে? হোয়াট উইল বি ইয়োর ভেলোসিটি ভেক্টর? অর্থাৎ এই যে ভেলোসিটি ফিল্ডটা আছে, এই ভেলোসিটি ফিল্ডের এক্স কম্পোনেন্ট হচ্ছে 10 মিটার পার সেকেন্ড, ওয়াই কম্পোনেন্ট কোনো ভ্যালু নেই মানে হচ্ছে 0, যদি এরকম ইনক্লাইন থাকতো তাহলে ইউএক্স ইউআই পেতে। তো আমাদের ভেলোসিটি ভেক্টর ফিল্ডটা হচ্ছে এটা, তাকে আমি ন্যাবলা দিয়ে অপারেট করছি, অপারেট করলে এরকম একটা রেজাল্ট পাবো, একটু আগে আমরা দেখেছি। তো সেটা কত পাবো, del0 del x, মানে del x অফ 0 del y অফ 10, পুরোটাই কনস্ট্যান্ট, তুমি বেসিক্যালি 0 পাবে। এখানে তুমি কে লেখো না লেখো যা খুশি করে নাও, তুমি 0 পাবে। কেন পাচ্ছ? এবার ফিজিক্যালি সিস্টেমটার দিকে তাকাও। যদি এখানে তুমি কোনো একটা এরকম ডিস্ক রাখো, এই ডিস্কটা খুব হালকা একটা পাতলা একটা কাগজের ডিস্ক রাখলে, এই ডিস্কটা এর সেন্টারের রেসপেক্টে কোনো রকম কোনো রোটেশন হবে বলে তোমাদের আন্দাজ মনে হয়? রোটেশন হওয়া উচিত যে ভেলোসিটি ভেক্টর ফিল্ডটা তোমরা দেখতে পাচ্ছ এখানে? হবে না, আনব্যালেন্স কিছু নেই, হবে না। আনব্যালেন্স হবে না, তার কারণ হচ্ছে যে এর উপরে যা ভেলোসিটি এর নিচে ভেলোসিটি সেম।
মানে এ পুরোটা একটা ইউনিফর্ম ভেলোসিটি ফিল্ডের মধ্যে আছে, অর্থাৎ এর ওপরে যদি 10 মিটার পার সেকেন্ড থাকে এর নিচেও 10 মিটার পার সেকেন্ড থাকবে, এখানেও 10 মিটার পার সেকেন্ড, সব জায়গাতেই 10 মিটার পার সেকেন্ড, ফলে ওকে ট্রান্সলেট করাবে, ঠিক আছে, ও এরকমভাবে ট্রান্সলেট করবে, কোনো রকম রোটেশন হবে না, এটা হচ্ছে ফার্স্ট কেস, ঠিক আছে। এই যে ভেলোসিটি ফিল্ডটা আমরা পেলাম এটা হচ্ছে আমাদের ফার্স্ট কেসের ভেলোসিটি ভেক্টর ফিল্ড। সেকেন্ড কেস, তার মানে এবার বুঝতে পারছো যে নো ভেলোসিটি, জিরো ভেলোসিটি বা ই রোটেশনাল ফ্লো কাকে বলে? এইটা হচ্ছে ই রোটেশনাল ফ্লো। কখন হয়? যখন তুমি ফ্রি স্ট্রিমে আছো, এটাকে বলে ইনার্সিয়া ড্রিভেন জোন, লিখে রাখো, এটাকে বলে ইনার্সিয়া ড্রিভেন জোন, ইনার্সিয়া ড্রিভেন, এটাতে ইনার্সিয়া সবচেয়ে বেশি কাজ করে। 1 নম্বর ফিল্ডে তুমি কখনো রোটেশনাল ফ্লো পাবে না, ই রোটেশনাল ফ্লো পাবে, মানে একদম শুধু ট্রান্সলেশন হবে। যদি এবার আমি একটু এই ভেলোসিটি ফিল্ডটার দিকে তাকাই, আমরা একটু আগেই এরকম একটা ভেলোসিটি ফিল্ড তৈরি করেছিলাম, তাই না? সেই ভেলোসিটি ফিল্ডটা কীরকম একটু দেখে নিই। কীরকম ছিল ভেলোসিটি ফিল্ডটা? ইউএক্স, এখানেও দেখো তুমি যা খুশি করো, এটা চেঞ্জ হচ্ছে ওয়াই এর রেসপেক্টে, ভালো কথা, কিন্তু ওয়াই এর ডিরেকশনে কোনো ভেলোসিটি কম্পোনেন্ট নেই, কিন্তু এই জায়গাটা ভুল বুঝো না। এই যে তুমি ভেলোসিটি ভেক্টরগুলো দেখতে পাচ্ছ সবকটাই কিন্তু এক্সের দিকে মুখ করে আছে, দেখো সমস্ত কিছু কিন্তু এক্সের দিকে মুখ করে আছে, মানে টুয়ার্ডস এক্স, টুয়ার্ডস ওয়াই কিন্তু কোনো ভেলোসিটি কম্পোনেন্ট নেই, ফলে আমি যাই লিখি না কেন সেটা কিন্তু ইউএক্সই হবে, মানে ওয়াই টু দি পাওয়ার হাফ। এক্স্যাক্টলি এই প্রোফাইলটা আমরা একটু আগে পেয়েছিলাম। আচ্ছা, তার মানে ইউ ভেক্টর হয়ে যাবে √y ইন্টু আই ক্যাপ প্লাস ইউআই এর ভ্যালু তো 0, কোনো কম্পোনেন্ট নেই, তার সাথে হচ্ছে জে ক্যাপ, একটু মন দিতে হবে। তাহলে এটা হচ্ছে আমার 2 নম্বর কেসে ভেলোসিটি প্রোফাইল বা ভেলোসিটি ভেক্টর ফিল্ড পেয়ে গেলাম। এবার আমি কি করব দেখো, এটা কি, এটা হচ্ছে u1, রাইট, এটা হচ্ছে u2। যদি এবার আমরা এখান থেকে ভর্টিসিটি বার করতে চাই, ঠিক আছে, বা যদি আমরা চাই অ্যাঙ্গুলার ভেলোসিটিও বার করব, তাও বার করতে পারি, আমার কোনো অসুবিধা নেই as such। এটা হচ্ছে হাফ অফ দিস, তার মানে হাফ অফ, মন দেবে, এটা সবচেয়ে ইম্পর্টেন্ট পয়েন্ট, ডেল ইউ টু ডেল এক্স বা ডেল ইউ ওয়াই বলতে পারি, আর এখানে হচ্ছে ডেল ইউ এক্স ডেল ওয়াই, পুরোটার পরে কে, এটাই লিখেছি এতক্ষণ ধরে, আমি আলাদা কিছু লিখছি না। ইউআই এর ভ্যালু কত? 0, তাকে এক্সের রেসপেক্টে ইয়ে করলে কত হবে? 0 হবে। ওকে, ঠিক আছে। এবার আমরা পরেরটার দিকে তাকাই। হোয়াট ইজ ইউএক্স? ইউএক্স ইজ বেসিক্যালি √y, √y মানে হচ্ছে ওয়াই টু দি পাওয়ার হাফ, √y মানে হচ্ছে ওয়াই টু দি পাওয়ার হাফ, অর্থাৎ এটা হচ্ছে ডেল ডেল ওয়াই টু দি পাওয়ার হাফ। নাও উই ক্যান ডিফারেন্সিয়েট। এবার কিন্তু তুমি আর কোনো কিছু ইয়ে পাচ্ছ না, তুমি কিন্তু সিম্পল একটা এবার ভ্যালু পাবে, ঠিক আছে, মানে ভ্যালু নয়, একটা কিছু পাবে, এখানে 0 পাবে না একেবারে। ওয়াই টু দি পাওয়ার হাফ মানে কত? হাফ, আর ওয়াইয়ের পাওয়ারে হাফ মাইনাস হাফ মানে মাইনাস হাফ, মানে 1/√y হয়ে যাবে। তাহলে এখান থেকে তুমি পাবে হচ্ছে -1/√y, অর্থাৎ -1/4√y, এই হচ্ছে তোমার হিসেব, ঠিক আছে। অর্থাৎ আমি যদি এখন তোমাকে বলি যে তুমি ওয়াইয়ের জায়গায় একটা কিছু একটা ভ্যালু পুট করো, 2 ভ্যালু পুট করো, ঠিক আছে, ওয়াইয়ের জায়গায় তুমি একটা 2 ভ্যালু পুট করো, তাহলে একটা জিনিস খেয়াল করবে, এই যে ইউএক্সের যে ইকুয়েশন, এই ইকুয়েশনটা কিন্তু এখান থেকে এত পর্যন্তই ভ্যালিড, এর উপরে আর ভ্যালিড নয়। তাহলে তুমি হঠাৎ করে এই অঙ্কটা করে ওয়াইয়ের জায়গায় হঠাৎ করে একটা এরকম বড় ভ্যালু বসিয়ে দিলে, দিয়ে বললে এখানে অনেকটা ভর্টিসিটি হচ্ছে, ওরকম করলে হবে না। 1 নম্বর একটা আলাদা ভেক্টর ফিল্ড, 2 নম্বর একটা আলাদা ভেক্টর ফিল্ড, 2 নম্বর ভেক্টর ফিল্ড নিয়ে কথা বলছি। তুমি ওয়াইয়ের জায়গায় সিম্পল একটা ভ্যালু বসাও, কিছু ঝামেলাটা দরকার, তুমি ওয়াইয়ের জায়গায় জাস্ট পুট 1, ইউ পুট ওয়াই ইজ ইকুয়ালস টু 1, তারপর দেখো কীরকম হয় মজাটা। y is equals to 1, put y equals to 1, কত হচ্ছে এখানে? -1/4, অর্থাৎ তোমার যে অ্যাঙ্গুলার ভেলোসিটি হবে, সেই অ্যাঙ্গুলার ভেলোসিটিটা হবে -0.25, -0.25। এবার অ্যাঙ্গুলার ভেলোসিটি আমরা যে ইউনিটে কাজ করে অভ্যস্ত আর কি, অ্যাঙ্গুলার ভেলোসিটি কত হয়? v/r এরকম টাইপের কিছু একটা হবে, তাই তো? v/r মানে বেসিক্যালি রেডিয়ান পার সেকেন্ড টাইপের একটা কিছু ভ্যালু হয়।
দিস ইজ মাই রোটেশন। এবার কেউ কোশ্চেন করতে পারে আমি এখানে রোটেশনটা পাচ্ছি কেন? পাচ্ছি তার কারণ আমি যদি এখানে কোনো একটা ডিস্ক এরকম দিয়ে দিই, ডিস্ক মানে বেসিক্যালি এয়ারের মলিকুল ধরে ভাবতে পারো, আমি যদি এখানে একটা ডিস্ক এখানে পুট করে দিই, তাহলে সেই ডিস্কটার ওপরে যা ভেলোসিটি, নিচে তার ভেলোসিটি কম। দেখো প্রোফাইলটাই ওরকম, ধরো এর নিচে হচ্ছে সাপোজ 1.2 মিটার পার সেকেন্ড ভেলোসিটি, আর এর ওপরে হচ্ছে 2.3 মিটার পার সেকেন্ড ভেলোসিটি। তার একটা ভেলোসিটি গ্র্যাডিয়েন্ট আছে। এই ভেলোসিটি গ্র্যাডিয়েন্টটার কারণেই অ্যাকচুয়ালি ও কী করবে, যখনই নিচে ভেলোসিটি কম ওপরে ভেলোসিটি বেশি পাবে, সঙ্গে সঙ্গে ওকে রোটেট করিয়ে দেবে। এই রোটেশনটাই অ্যাকচুয়ালি আমরা দেখতে পাচ্ছি। আমরা যে সিস্টেমে কাজ করছি সেখানে তার মানে যখনই এরকম টাইপের কোনো একটা রোটেশন আসছে সেটা মাইনাস দিয়ে ডিনোটেড হচ্ছে, সেটা ছেড়ে দাও, মাইনাস প্লাসটা ইম্পর্টেন্ট না, কিন্তু দেয়ার ইউ উইল সি সাম সর্ট অফ রোটেশন। অর্থাৎ এইখানে যে আমরা রোটেশনটা পাচ্ছি, ফলে আমরা এখন এখানে কিন্তু একটা একটা রোটেশনাল ফ্লো পাচ্ছি, আগে কী পাচ্ছিলাম, এখানে কী পাচ্ছিলাম, রোটেশনাল। কেন? কারণ ওখানে ইনার্সিয়া ড্রিভেন। এখানে রোটেশনাল পাচ্ছি। কেন পাচ্ছি? কারণ এখানে ভিসকোসিটি আছে, এটা হচ্ছে ভিসকোসিটি ড্রিভেন। ভিসকোসিটি থাকার কারণেই অ্যাকচুয়ালি তোমার প্লেটের সাথে মলিকুল অ্যাটাচড হচ্ছে, তারপরের মলিকুলগুলোকে টেনে রাখছে, তারপরে মলিকুলগুলোকে টেনে রাখছে, ফলে ভেলোসিটিটা আস্তে আস্তে বাড়ছে, খুব স্লো। মানে এই যে প্লেটের যে রেস্ট্রিক্ট করে দেওয়া, মানে আটকে দেওয়ার, এই সিগন্যালটা আস্তে আস্তে ক্যারি ফরওয়ার্ড হচ্ছে। নিচেরটা একদম জিরো, তারপরে অল্প একটুখানি, তারপরের লেয়ারটা কী হচ্ছে, যে নিচেরটা জিরো হয়ে বসে আছে, ও বলছে যে তুই যাস না, তার ওপরের লেয়ারটা বলছে যে তুই আয়। তো ও কী করবে, ও মাঝামাঝি কোনো একটা যাবে, অল্প যাবে, তারপরের লেয়ারটা তো আরেকটু অল্প বাড়লো, এরকম করতে করতে গিয়ে এইখানটাতে পুরো ভেলোসিটিটা অ্যাকচুয়ালি তৈরি হয়। এই পুরোটা হয় হচ্ছে ভিসকোসিটির জন্য। ভিসকোসিটির জন্য এই জিনিসটা তৈরি হয়, যে কারণে ভেলোসিটি গ্র্যাডিয়েন্ট তৈরি হয়। ভেলোসিটি গ্র্যাডিয়েন্ট তৈরি হচ্ছে বলেই অ্যাকচুয়ালি তুমি এখানে একটা রোটেশনাল ফ্লো পাচ্ছ। তুমি যদি কোনো একটা ডিস্ক এখানে ফেলে দাও, সেই ডিস্কটা ঘুরতে থাকবে। ওকে, ফলে ইউ উইল বি গেটিং সাম সর্ট অফ রোটেশনাল ফ্লো। মানে আমি যদি এখানে একটা মার্কার দিয়ে দিই, তাহলে সেটা এরকমভাবে ঘুরতে দেখবে। ইট উইল রোটেট লাইক দিস। ঠিক আছে, ট্রান্সলেশনও হবে, তার সাথে সাথে রোটেশনও হবে। সো দিস ইজ অল অ্যাবাউট দিস থিং। এবার কেউ যদি বলে যে আমি 3Dতে অন্য দুটো অ্যাক্সেসের রেসপেক্টে রোটেশন দেখবো, সেটা রোটেশন দেখা কোনো বড় ব্যাপারই না। তাহলে তোমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে সিম্পল 3D নিয়ে কাজ করতে হবে। তখন তুমি বলো যে UX I ক্যাপ, UY J ক্যাপ, UZ K ক্যাপ, ন্যাবলা তো অলরেডি আছে। তার মানে কার্ল অফ ইউ ভেক্টর উইল বিকাম I J K del del X del del Y del del Z UX UY UZ। এটা হচ্ছে কার্ল মানে ভর্টিসিটি। যদি আমরা চাই হচ্ছে অ্যাঙ্গুলার ভেলোসিটি, তাহলে আমাদেরকে হাফ করতে হবে। মানে এটার মড করলে তবেই আমি মডটা পাবো, আদারওয়াইজ মডটা পাবো না। খেয়াল করো, আমি এটা একটু ডিটেল করে দিচ্ছি। মানে তাহলে এটা কীরকম হবে দেখো, ডেল ওয়াই এইটা অপারেট করছো, এটা অপারেট করছো, ডেল ইউওয়াই ডেল জেড ইন্টু আই ক্যাপ। মানে এটা হচ্ছে এক্স অ্যাক্সিসের রেসপেক্টে যে রোটেশন, সেইটা তুমি এখানে পাচ্ছ। তার মানে কোনো একটা ভেক্টরের ক্ষেত্রে যদি এই পার্টটা নন জিরো ভ্যালু হয়, তাহলে তোমার এক্সের রেসপেক্টে যে রোটেশনটা তখন বলছিলাম 3D স্পেসে, তার মানে এক্সের রেসপেক্টে রোটেশন আছে, একটা রোটেশনের কম্পোনেন্ট আছে। যদি এটা জিরো হয়ে যায়, তাহলে এক্সের রেসপেক্টে কোনো রোটেশন হচ্ছে না। সিমিলারলি তার পরেরগুলো তুমি পাবে জেড রেসপেক্টে, মানে ওয়াই অ্যাক্সিসের রেসপেক্টে রোটেশন। এগুলো জাস্ট এক্সটেনশন, এতক্ষণ ধরে যেটা দেখলে তারই এক্সটেনশন, মেকানিক্যাল এক্সটেনশন। আর কেটা তো অলরেডি আমরা দেখেই নিয়েছি, ডেল ইউওয়াই ডেল এক্স মাইনাস ডেল ইউএক্স ডেল ওয়াই কে কম্পোনেন্ট। অর্থাৎ এই যে পার্টটা, এই পার্টটার আমি যদি নাম দিই ওমেগা এক্স, এই পার্টটার আমি নাম দিতে পারি ওমেগা ওয়াই, আর এটা আমরা এতক্ষণ ধরে দেখলাম এটা হচ্ছে ওমেগা জেড। যদি তুমি হাফটা কনসিডার করো, তাহলে তুমি অ্যাঙ্গুলার ভেলোসিটি পাবে, হাফ কনসিডার না করলে ভর্টিসিটি পাবে। তার মানে আমরা ওমেগা যে ভেক্টরটা, অ্যাঙ্গুলার ভেলোসিটি যে ভেক্টরটা, সেটাকে আমরা লিখতে পারি ওমেগা এক্স ইন্টু আই ক্যাপ।
omega y into j cap omega z into k cap.